আমরা শুরু করি আজকে আজ জ্ঞাতিজনের 93তম আড্ডা। আমাদের 93তম আড্ডায় আমরা একটু নতুনত্ব মনে হয় সংযোজন হচ্ছে আর কি, হতে যাচ্ছে। সেটা আমাদের সাথে কথা বলুন আজকে ফাতিমা জাহান। উনার অনেকগুলো পরিচয়ের একটা পরিচয় দিয়েই, যে পরিচয়ে উনি আজকে কথা বলেন সেই পরিচয়টা উনি অনেকগুলো, সব বলবো না, অনেকগুলো প্যাশনের একটা প্যাশন হলো যে বিভিন্ন দেশ দেখা, দেশ ঘোরা। সেই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে উনি গিয়েছেন, তার ভিতরে আফ্রিকার অনেকগুলো দেশে ওনার যাওয়ার সুযোগ হয়েছে। আমরা ওনার সাথে যখন কথা বলছিলাম তখন আমরা অ্যাপ্রোচ করি যে আপনি আফ্রিকার দেশগুলোকে দেখছেন, আপনার দৃষ্টিতে আপনি কিভাবে আফ্রিকা দেখছেন, আমরা একটু সবাই মিলে শুনতে চাই। সেই শুনতে চাওয়াটার কারণে ফাতিমাকে আজকে দাওয়াত দিলেন এবং উনি ব্যস্ততার মাঝে উনি আজকে আমাদের সাথে কথা বলবেন এবং আমার মনে হয় যে কনটেক্সটটা উনি বলবেন, বলে আফ্রিকা বিষয়ে উনি কথা শুরু করবেন। ফাতিমাকে আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আজকে শুক্রবার, সবার ছুটির দিন। এই ছুটির দিনে সবাই সময় করে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আজকে এমন একটা বিষয়ে আমরা আলোচনা করব যেটা অনেকেরই আগ্রহ আছে, আবার অনেকের আগ্রহ নেই। তো এই যে আগ্রহ করে এসেছেন সময় করে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আফ্রিকা নিয়ে বলার আগে প্রথমে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। কয়েকদিন আগে একজন পত্রিকার সম্পাদক আমার সঙ্গে যোগাযোগ করলেন, বললেন যে আপনি আমাকে একটা লেখা দিন। তো বিভিন্ন পত্রিকা লেখা নেয়, আমি বলেছি হ্যাঁ ঠিক আছে, আমি দেবো, লেখা আমার রেডি আছে। উনি বললেন যে খুব দ্রুত দিতে হবে, আজকে বা কালকের মধ্যে। বললাম হ্যাঁ ঠিক আছে, দেবো। তো উনি জানতে চাইলেন যে কোন জায়গা সম্পর্কে আছে লেখা। আমি বললাম যে আফ্রিকা। বললেন না না না, এটা দেওয়া যাবে না, আফ্রিকা খুবই আনকমন একটা জায়গা, বাংলাদেশিরা খুব একদম পছন্দ করে না, এই জায়গাটা দেওয়া যাবে না, অন্য একটা কিছু দিন প্লিজ। তো আমি বললাম যে আমার তো আফ্রিকার যে পরিমাণ অভিজ্ঞতা বা যে যত দেশ আমি বেরিয়েছি আফ্রিকায়, আমি তো মনে হয় না এশিয়া ছাড়া অন্য কোনো মহাদেশে এতগুলো দেশ বেরিয়েছি। তো আফ্রিকা সম্পর্কে এই ধরনের মনোভাব অনেকেরই আছে। আফ্রিকা বলতে সাধারণ মানুষ মনে করে যে এটা একটা খুবই অনিরাপদ একটা মহাদেশ। এখানে সব ধরনের বন্য জন্তু জানোয়ার আছে এবং মানুষরাও সব ডাকাত। ওখানে গেলেই লুটপাট হবে, ছিনিয়ে নেওয়া হবে বা কাউকে কিডন্যাপ করা হবে। তো আফ্রিকা আসলে কেমন সেটা আমি পরে সবার কাছ থেকে জানবো। কিন্তু আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি প্রথম আফ্রিকায় যাই 2019 সালে, কিন্তু সেটা ছিল ইজিপ্ট। ইজিপ্টকে আমি আফ্রিকা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ ইজিপ্ট পুরোপুরি আফ্রিকা নয়। ইজিপ্টের জীবন যাপন, ইজিপ্টের ইকোনমি, ইজিপ্টের মানুষজন, ভাষা, আফ্রিকার মেইনল্যান্ড আফ্রিকা যেটা আমরা জানি যে কালো মানুষ, নিগ্রো বা মানুষের যেরকম তাদের খাদ্যাভ্যাস, পোশাকের যেই বৈচিত্র্য, সেটার সাথে ইজিপ্ট বা মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়ার মেলে না। তো প্রথম আমি যখন মেইনল্যান্ড আফ্রিকায় যাই, সেই দেশটা হচ্ছে কেনিয়া। নেহায়েতি কৌতূহল বসে গিয়েছি, কারণ আগে অনেক দেশ ভ্রমণ করেছি, আফ্রিকা, মেইনল্যান্ড আফ্রিকায় আমার যাওয়া হয়নি। তো যাওয়ার আগে কিছু প্রস্তুতি লাগে, যেমন আমার ভ্যাকসিন দিতে হয়েছে, ইয়েলো ফিভারের ভ্যাকসিন দিতে হয়, আমাদের ম্যালেরিয়ার প্রেসক্রিপশন নিতে হয় ডাক্তারের কাছ থেকে। যখন আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমার পরিচিত ডাক্তার, তাকে আমি বললাম যে আমাকে একটা ম্যালেরিয়ার প্রেসক্রিপশন দাও, কারণ আমার আফ্রিকায় যেতে হবে। তো সে ভয়ে লাফিয়ে উঠলো যে তুমি আফ্রিকায় যাবে, তুমি আফ্রিকায় যেও না, খুব ভয়াবহ জায়গা। আমি বললাম তোমাকে কে বললো? এই যে এতগুলো লোক যাচ্ছে প্রতি বছর বা প্রতি মাসে যাচ্ছে, ট্রাভেলার্স যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, কেউ কেউ ব্যবসা করতে যাচ্ছে, তো তারা কিভাবে যাচ্ছে? বলে না তুমি যেও না। আমার বন্ধুদেরকে বলেছি যে আমি আফ্রিকায় যেতে চাই, মেইনল্যান্ড আফ্রিকা, তারা বলছে না প্লিজ যেও না, খুব ভয়াবহ জায়গা, তুমি ওখানে গেলে তোমার ছিনতাই হবে বা কোনো না কোনো একটা অঘটন ঘটবে। তো কেনিয়া দিয়ে আমার প্রথমে শুরু হয়েছিল। কেনিয়ার পরে আমি ট্রাভেল করেছি উগান্ডার পরে রুয়ান্ডা, তানজানিয়া, তারপরে আস্তে আস্তে অনেক দেশ ট্রাভেল করেছি।
তো আজকে আমি আসলে রাজনীতি অর্থনীতির ব্যাপারে আলোচনা না করে আফ্রিকার মানুষরা কেমন, আফ্রিকার মানুষের জীবন যাপন কেমন, আফ্রিকার মানুষরা কি আসলেই সহিংস না তারা নিরীহ, সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা আমার হয়েছে তাদের সাথে, সেটা আজকে আমি একটু আলোচনা করব। কেনিয়া থেকে শুরু করি, কারণ মেইনল্যান্ড আফ্রিকার প্রথম দেশ ছিল আমার কেনিয়া। কেনিয়ায় আমি আসলে সাফারি তো অবশ্যই সবাই সাফারি করতে যায়, আমিও গিয়েছি, সাফারি করেছি অনেকগুলো ন্যাশনাল পার্কে, কিন্তু সেই সময়ে তো আর কেনিয়ার সাধারণ মানুষের সাথে আমার আলোচনা হয়নি, সাক্ষাৎ হয়নি। ওখান থেকে বেরিয়ে, সাফারি থেকে বেরিয়ে আমি যখন মোম্বাসা বলে একটা শহরে যাচ্ছিলাম, তখন আমার ট্রেনে কেনিয়ানদের সাথে পরিচয় হয়েছে, কেনিয়ান ইন্ডিয়ানদের সাথে পরিচয় হয়েছে, যারা প্রায় 200 বছর ধরে ওখানেই রয়ে গেছে। 200 বছর আগে তাদের পূর্বপুরুষরা গিয়েছিলেন এবং এখন তারা কেনিয়ান, তাদেরকে এখন ইন্ডিয়ান বলা যাবে না, তারা এখন কেনিয়ান ইন্ডিয়ান। আর মূল কেনিয়াবাসীদের সাথেও পরিচিতি হয়েছে, মোম্বাসায় হয়েছে। মোম্বাসায় অনেকটাই মুসলিম প্রধান এলাকা, কেনিয়ার আফ্রিকার মুসলিম প্রধান একটা জায়গা। তো এবং এই ট্রাভেলটা আমি সাধারণত একা ট্রাভেল করি, সোলো ট্রাভেলার। তো এই ট্রাভেলটা আমি একা করেছি। মোম্বাসা থেকে ফিরে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, যে মনে হলো যে না, এখানে তো কেউ কিছু ছিনিয়ে নিচ্ছে না আমার হাত থেকে, বা মানুষরা তো খুব চমৎকার, খুব সহায়তা করছে, কিছু জানতে চাইলে বলছে। এবং একেবারেই যে বলা হয়ে থাকে যে তারা খুব উগ্র, বা তারা, যেমন আমাদের সাহিত্যেও তো অনেক সময় এরকম, বাংলা সাহিত্যে অনেকভাবে অনেক বেশি এসেছে যে আফ্রিকানদের মতো ডাকাতরা হয় দেখতে, কালো, ভয়াবহ, লম্বা, চোখ দুটো লাল, ঝাঁকড়া চুল, কোকড়া চুল, সো ওইটাই ডাকাত। সো আফ্রিকানরা ডাকাতদের মতো বা ভয়াবহ কিছু একটা। তো সেই মেন্টালিটি নিয়ে বা সেরকম মাইন্ডসেট নিয়ে একজন মানুষ যখন ট্রাভেল করে, আর তখন সে দেখে যে এই যে বিশাল দেহি মানুষগুলো, কালো, ঝাঁকড়া চুল, চোখগুলো লাল লাল, কিন্তু তারা খুব শিশুর মতো নিরীহ, তখন যে আমাদের যে মাইন্ডসেট সেটা সম্পূর্ণ বদলে যায়। আর তখন মনে হয় যে না, একে আস্থা রাখা যায় তার প্রতি। এবং তারপরে আমি রোড ট্রিপ করেছিলাম। কেনিয়া থেকে আমি চলে গিয়েছি ইউগান্ডা বাই রোড, এবং সেই সময় ক্রিসমাসের সময় ছিল, অনেকটা সময় লেগেছিল। কেনিয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো বা খারাপ সেটা নয়, কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল। আমার প্রায় 22 ঘন্টা লেগেছিল নাইরোবি থেকে কাম্পালায় যেতে। নাইরোবি হচ্ছে কেনিয়ায়, আর কাম্পালা হচ্ছে গিয়ে উগান্ডার রাজধানী। তো এই যে 22 ঘন্টায় একা আমি একজন, ওদের ভাষায় মুসুঙ্গু, বিদেশিদেরকে ওরা বলে মুসুঙ্গু বা সাদা, ওদের গায়ের রং না যাদের, ওরা মনে করে মুসুঙ্গু। তো একজন মুসুঙ্গু একা যাচ্ছে একদল ওদের দেশীয় আফ্রিকানদের সাথে, এবং ওরা কোনো ধরনের আমার সাথে খারাপ ব্যবহার, বা ওরা উল্টো আরো সহযোগিতা করেছে, জানতে চেয়েছে আমার কিছু প্রয়োজন কিনা। সেই যে এখানে, সেটা আমার একা ট্রাভেল ছিল, কেনিয়া টু ইউগান্ডা। ইউগান্ডায় আমি একা পুরোটাই ট্রাভেল করেছি। ইউগান্ডার মানুষরাও চমৎকার, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জেনেছি, মানুষের লাইফস্টাইল সম্পর্কে জেনেছি। এবং কেনিয়ার মানুষের লাইফস্টাইল একরকম, যেমন কেনিয়ায় 42টা আদিবাসী গ্রুপ আছে, ইউগান্ডায় আরো ডিফারেন্ট কাইন্ড, এদের ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট কাইন্ড। আর কেনিয়া হচ্ছে কি একটু বড় দেশ, কেনিয়ার ল্যান্ডস্কেপ একরকম, ইউগান্ডার ল্যান্ডস্কেপ আরেক রকম। আর ভাষা আলাদা, ভাষা একই, সোয়াহিলি ভাষায় তারা কথা বলে, কিন্তু তাদের যে নিজেদের ট্রাইবাল গ্রুপ আছে, তাদের নিজেদের আলাদা আলাদা ভাষা আছে। তো ইউগান্ডা থেকে আমি চলে গিয়েছিলাম রুয়ান্ডায়। রুয়ান্ডা একটা সম্পূর্ণ আলাদা জগৎ, সেটা আশেপাশে নেইবারিং দেশগুলোর মতো নয়। এটা অনেকেই জানে যে রুয়ান্ডায় যে জেনোসাইড হয়েছিল, সেটা একটা কারণ হতে পারে যে তারা আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের খাদ্যাভ্যাস আলাদা। তারা, আমার মনে হয়, আমার অভিজ্ঞতা হলো সাধারণ মানুষের সাথে সেটা যে ওরা খুব সম্ভবত সেই জেনোসাইডের 1994 সালে জেনোসাইড হয়েছিল, সেই জেনোসাইডের সেই যে প্রভাব, সেটা থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারেনি। তারা একটু সংকুচিত থাকে, যে আমার যে প্রথম দুটো দেশে, মেইনল্যান্ড আফ্রিকার প্রথম দুটো দেশে যে অভিজ্ঞতা হয়েছিল, রুয়ান্ডার খুব বেশি মানুষদের সাথে আমি মিশতে পারিনি। ওরা একটু ভয়ে থাকে, একটু সংকোচে থাকে, যে বাইরের একটা মানুষকে বিশ্বাস করা যাবে কি যাবে না। কিন্তু তারা চমৎকার মানুষ। বলা হয়ে থাকে রুয়ান্ডা হচ্ছে গিয়ে আফ্রিকার
বলা হয়ে থাকে না, এটা একটা সার্ভেতে এসছে যে সবচেয়ে কম করাপ্টেড দেশের মধ্যে একটি হচ্ছে গিয়ে রোয়ান্ডা। রোয়ান্ডার মানুষের সাথে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, তারা হেল্পফুল নিঃসন্দেহে। রোয়ান্ডার পরে আমি চলে গিয়েছিলাম তানজানিয়ায়। তানজানিয়াকে আমার কাছে মনে হয়েছে যে ভারত উপমহাদেশ, কারণ এত ইন্ডিয়ান ওখানে, ওরা ইন্ডিয়ান, অনেকেই ইন্ডিয়ান কালচার অ্যাডপ্ট করেছে। ওদের 120টা ট্রাইবস আছে, নিজেদের ট্রাইবসই আছে 120টা। আর আর অনেক বড় দেশ, এক একটা জায়গার কালচার একরকম, ভাষা একরকম, তাদের লাইফস্টাইল একরকম। ট্রাইব বলতে যেটা, আফ্রিকান ট্রাইব বলতে যেটা বোঝায়, যেটা আমি কেনিয়া বা তানজানিয়া, রোয়ান্ডা, ইউগান্ডায় দেখেছি, অ্যাকচুয়ালি তারা ইতিমধ্যেই সভ্যতা দেখে ফেলেছে, যে তারা জাস্ট ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা ট্রাইবাল পোশাক পরে থাকে। কিন্তু তারা সবাই শিক্ষিত, স্কুলে যায়, তাদের ছেলেমেয়েরা, তাদের হাসপাতালের সুযোগ সুবিধা আছে। জাস্ট তাদের ট্রাইবাল ওই বেশটা রাখতে হয় ট্যুরিস্টদেরকে দেখানোর জন্য, তারা ওই রকম পোশাক পরে থাকে। আদারওয়াইজ যতখানি সভ্য তার মধ্যে দিয়ে যেই দেশ গেছে, এইগুলো দেশগুলোর মধ্যে, ততখানি সভ্যই তারা। এরপরে আমার ট্রাভেল হয়েছিল মরিশাস। মরিশাস অ্যাকচুয়ালি আফ্রিকান কান্ট্রির মধ্যেই পড়ে, এটা বেশ একটু মেইনল্যান্ড থেকে একটু দূরে, সেটা একটা দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ নিয়ে মরিশাস তৈরি হয়েছে। কিন্তু মরিশাসের ব্যাপারটা হচ্ছে কি, এই আগের যেই দেশগুলোতে আমি গিয়েছি সেগুলো সবই কলোনাইজড ছিল। ওরা অবশ্য কলোনাইজ বলে না, ওরা বলে প্রোটেক্টরেট। কেনিয়া, ইউগান্ডা, রোয়ান্ডা ছিল ব্রিটিশ প্রোটেক্টরেট, আর তানজানিয়াও ছিল ব্রিটিশ প্রোটেক্টরেট। মরিশাসে প্রথমে এসছিল আরব ব্যবসায়ীরা, একেবারেই ফাঁকা ছিল তখন, মরিশাসে কোনো জনবসতি ছিল না। ওদের ওখানে মনে হয়েছে যে এখানে তো ব্যবসা করা যাবে না, কারণ কিছুই নেই। তারপর আসলো ডাচরাও কিছু করতে পারেনি। তারপর আসলো ফ্রেঞ্চ, ওরা এসে আখের ব্যবসা শুরু করলো। ওখানে দেখলো যে বিস্তীর্ণ অঞ্চল জমি পড়ে আছে খালি, তো আফ্রিকার দাসদেরকে এনে এখানে ওরা আখের চাষ করালো। আর সেই আখের চাষের ব্যবসা অনেক দূর পর্যন্ত গেল। তারপরে ইন্ডিয়ানরা আসলো। মরিশাসটা অ্যাকচুয়ালি মিক্সড হয়ে গেছে, এখানে কোনো আদিবাসী নেই, এই জন্য যে বাইরের থেকে লোকজন এসেছে, ইন্ডিয়া থেকে এসছে, চায়না থেকে এসছে, আফ্রিকানরা এখানে আছে। তো এটা একটা মিক্সড কালচার। আর তানজানিয়ায়, হ্যাঁ, মরিশাসে খুব সম্ভবত হচ্ছে 60% মানুষ হচ্ছে যে হিন্দি ভাষায় কথা বলে, ইন্ডিয়ান, আবার হিন্দি ভাষা নয়, বাঙালিও আছে। বাংলাদেশিও আছে। হ্যাঁ, আমরা শুনি। তারপরে এই যে দাসদের কথা বললাম, হ্যাঁ, আমি আগে বলে তারপরে কোয়েশ্চেন আনসার বা একটা কনভারসেশনের মধ্যে দিয়ে চলে যাব। এই যে দাসদের কথা বললাম, এই দাস ব্যবসার সবচেয়ে বড় মার্কেট ছিল তানজানিয়ার জাঞ্জিবারে। আমি জাঞ্জিবারে গিয়েছিলাম, যেখানে ওদের যে বাজারটা ছিল, সেই বাজারটা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় দাস ব্যবসা ওখানেই হতো। আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে আনা হতো, ভুলিয়ে, কাউকে চাকরির লোভ দেখিয়ে, বা এমনও হতো যে সেই সময় এরকম প্রচলনও ছিল যে আফ্রিকায় একজন ধনী বন্ধু তার গরিব বন্ধুর সঙ্গে একটা তর্ক হয়েছে, দেখা গেল গরিব বন্ধুটি তর্কে হেরে গেছে, ধনী বন্ধুটি তারা সেই জের ধরে গরিব বন্ধুটিকে বিক্রি করে দিল কোনো একজন ইউরোপীয় বণিকের হাতে, এবং ইউরোপীয় বণিক তাকে নিয়ে আমেরিকায় বিক্রি করে দিল বা ইউরোপে বিক্রি করে দিল। এরকম ঘটনা ঘটেছে। মানে তাদের জীবন ছিল, মানে দাস বলতে আমরা যেটা বুঝাই পিওরলি সেরকমই ছিল। তাদেরকে চাকরি দেওয়ার জন্য বা তাদেরকে বলা হতো, আচ্ছা হাতির দাঁত তোমরা তানজানিয়া থেকে আঙ্গোলা পর্যন্ত নিয়ে যাবে বহন করে, তোমাকে এই পারিশ্রমিক দেওয়া হবে, এরকম করে বলে তাদেরকে নিয়ে যাওয়া হতো ঠিকই, কিন্তু তাদেরকে পথিমধ্যে কোনো একটা জায়গায় আটক করা হতো, তারপর দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। আর এরকম দেখা যায় যে কেউ বাজিতে হেরেছে বা কেউ দিন মজুরের কাজ করতে গিয়েছে, তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, বা কেউ কারো কোনো ধরনের ঋণ ছিল, ঋণের দায় শোধ করতে না পেরে সে তাকে এবং তার পুরো পরিবারকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। তো সেই দাসের যে সবচেয়ে বড় বাজার ছিল সেটা ছিল জাঞ্জিবারে, এবং সেই জাঞ্জিবারের বাজারের ভেতরে দাসদেরকে যেভাবে রাখা হতো একটা বদ্ধ কুঠুরির নিচে একদম আন্ডারগ্রাউন্ডে, সেটা খুবই অমানবিক ছিল। এবং একটা রুমে ঠাসাঠাসি করে যেখানে 20-25 জন মানুষ থাকতে পারে না, সেখানে 70-80 জন মানুষকে রাখা হতো।
এবং সেখানেই তাদের খাওয়া, তাদের সব ঘুমাতে পারতো না, নিশ্চয়ই দাঁড়িয়েই থাকতে হতো, বসার কোনো জায়গা নেই, এরকম ঠাসাঠাসি করে বসাও যায় না। এবং ওইখান থেকে তাদেরকে নিয়ে কোথাও অমানবিক কষ্ট, মানে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো অনেক দূরের কোনো জায়গায়। ওই যে শারীরিক কষ্ট যারা সহ্য করতে পারতো তারা বেঁচে থাকতো, আর বাকিরা মারা যেত। আর যারা বেঁচে থাকতো তাদের সেই শারীরিক সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেই মূল্য নির্ধারণ করা হতো এই দাসবাজারে, জাঞ্জিবারের দাসবাজারেই। তারপরে তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী যে যত শক্তিমান তাকে, নারী এবং পুরুষ, দেখা গেল একটা ফ্যামিলির 5 জনকে, বাবা মা 3টে ছেলে মেয়েকে নিয়ে আসা হয়েছে, এবং তারপর বাবাকে এক দেশে পাঠিয়ে দেওয়া হলো, মাকে আরেক দেশে, এবং 3টে ছেলে মেয়েকে আরেক দেশে। তাদের আর কেউ কখনো খুঁজে পাবে না। দাসপ্রথা আমেরিকায়, প্রথমে ব্রিটেনে 1833 সালে বিলুপ্ত হয়েছে, তারপর ব্রিটেনে 1865 সালে। আফ্রিকায় সেটা বিলুপ্ত হয়েছিল 1897 সালে, কিন্তু পুরোপুরি বিলুপ্ত হতে আরো অনেক বছর লেগেছে। এবং আমার মনে হয় এখনো অনেকেই সেই রকম জীবনযাপন করে, কারণ তারা যেরকম দরিদ্র, অনেকে আছে যে সামর্থ্য নেই, তো হয়তোবা তাদেরকে শুধুমাত্র খাবার দেওয়া হবে, সেই কন্ডিশনে তারা আরেকজনের খামারে গিয়ে কাজ করে বা কারো বাড়িতে গিয়ে কাজ করে। তো পুরোপুরি যে বিলুপ্ত হয়েছে আফ্রিকায়, আমি সেটাও বলবো না। তো জাঞ্জিবারের দাস যে মার্কেটটা এখন নেই, সেই ভবনটা আছে যেখানে তাদেরকে রাখা হতো, দাসদেরকে রাখা হতো প্রাইমারিলি বিক্রি করার জন্য। সেটা একটা আমাকে অনেক বড় ধাক্কা দিয়েছে, কারণ ওই ভবনটা না দেখতে গেলে হয়তোবা আমি বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না যে আসলে দাসপ্রথা কতখানি ভয়ানক, অমানবিক এবং কতখানি হৃদয় বিদারক হতে পারে। তো মেইনল্যান্ড আফ্রিকায় আমি আবার যখন সেকেন্ড টাইম গেলাম, আমার প্রথম দেশ ছিল মরক্কো। মরক্কো খুবই ভার্সেটাইল দেশ। মরক্কোকে আসলে ওই যেটা বলা হয় যে মাগরিবি দেশ, মাগরিবি মানে হচ্ছে গিয়ে যারা আফ্রিকারই আরবদের মতো দেখতে, যেই বেল্টে, যেমন ইজিপ্ট, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, এরা মাগরিবি। তো সেখানে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো ইবনে বতুতার সমাধিতে আমি যেতে পেরেছি। ইবনে বতুতা আফ্রিকান ছিলেন, উনি মরক্কান ছিলেন, ওনার বাড়ি ছিল তানসিয়ারে আমি গিয়েছিলাম, কিন্তু ওনার সমাধি দেখে আমি খুব আশাহত হয়েছি এই জন্য যে একটা সাধারণ পাড়ার মধ্যে ওনার সমাধি, যেটা একটা রুমের সমান, ছোট একটা রুম, দেখা গেল 100 স্কোয়ার ফিটের মতো একটা বাড়ির ভেতরে ওনার সমাধি। এবং সেই সমাধিতে কোনো মানুষজন যায় না, মরক্কানরাও যায় না, বাইরে থেকে কোনো টুরিস্ট আসে না, এই জন্য তার সমাধির দুয়ার সবসময় বন্ধ থাকে। আপনি খুঁজে পেলেন কিভাবে? আমি কিভাবে খুঁজে পেয়েছি? আমি গুগল সার্চ করে খুঁজে পেয়েছি। আর তানজিয়ারে যেখানে আমি ছিলাম, সেই হোটেলের মালিক আমাকে বলেছিলেন যে অমুক গলির অমুক জায়গায় আছে, কিন্তু ওই গলির ভেতরে ইন্টারনেট কাজ করে না। তো মানুষ সাধারণ যারা আর কি মহল্লাবাসী আছে তাদেরকে আমি জিজ্ঞেস করে ডানে বায়ে, খুবই সরু সরু গলি, মানে খুব যে 2 জন লোক পাস করতে পারবে এরকম সরু গলি, সেই সরু গলির ডানে বায়ে ঘুরে তারপরে তার সমাধি পাওয়া গিয়েছে। এবং দুঃখজনক হলেও সত্যি, এত বড় পর্যটক উনি তার সময়ে সবচেয়ে বেশি নাম্বার অফ মাইলস উনি পার করেছেন। তার নিজের জীবদ্দশায় 25 বছর ঘরছাড়া ছিলেন, কিন্তু ওনার সমাধিতে মরক্কোবাসী বা বিদেশি কেউই আসে না। যেমন অন্য অনেকের সমাধিতে ভীষণ একটা বড় একটা সমাধিসৌধ থাকে, সবাই যায়, সবাই সেলিব্রেট করে বা দোয়া করে, যে যেভাবে পারে সম্মান দেখায়। কিন্তু ওনার ওখানে আমি একেবারেই নীরব, নিশ্চুপ। আমি 3 দিন গিয়েছি, 3য় দিনে আমি ওনার সেই সমাধির যেই সৌধ, সেখানকার দরজা খোলাতে পেরেছিলাম। আর সেটা দেখাশোনা করেন একজন অন্ধ ব্যক্তি। তো আমার তখন মনে হয়েছিল যে একজন অন্ধ ব্যক্তি তাহলে আমাদেরকে আলো দেখাতে পারবেন এইভাবে, তার সমাধির দরজা খুলে দিয়ে। কারণ আমি বদ্ধপরিকর ছিলাম যে ওনার সমাধি না দেখে আমি তানজিয়ার ত্যাগ করব না। তো
মরক্কোর এই অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া মরক্কোর জীবন যাপন বলতে গেলে স্পেনের সাইডে যে দিকটা সেটা পুরোই স্প্যানিশ। মনে হবে যে কোনো একটা আমি স্প্যানিশ কলোনিতে চলে এসেছি, কলোনি বলতে স্প্যানিশ কোনো একটা ছোট গ্রাম বা শহরে চলে এসেছি। আর বাকি মরক্কো এক্সেলেন্ট, কারণ মরক্কোর যে স্থাপত্য শিল্প সেটা অসাধারণ। তাদের যে মাদ্রাসা বা মসজিদের যে প্লাস্টারের উপরে সূক্ষ্ম খোদাই বা টাইলসের উপরে যে সেলিশ কাজ সেগুলো অসাধারণ। কিন্তু আমি আজকে মেইনল্যান্ড আফ্রিকা সম্পর্কে বলবো, তাই মাগরিবি এলাকা সম্পর্কে আমি এখন আর না বলি। তো মেইনল্যান্ড আফ্রিকায় যে দেশটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেই দেশটা হলো ইথিওপিয়া। ইথিওপিয়ায় আমার যাবার অনেক দিনেরই আগ্রহ ছিল, কিন্তু না জেনেই আমি মানে একটা দেশ এক্সপ্লোর করব সেটার জন্য আমি মনে করেছি যে ইথিওপিয়া, কারণ এটা হচ্ছে কালচারালি সবচেয়ে ডাইভার্স দেশ আমার মতে। আমি যতখানি ডকুমেন্টারি দেখেছি, বই পড়েছি বা সার্চ করে ইন্টারনেটে সার্চ করে যা পেয়েছি, কালচারালি জিওগ্রাফিক্যালি ডাইভার্স আমার কাছে মনে হয়েছে। জিওগ্রাফিক্যালি ডাইভার্স মরক্কো, কারণ মরক্কোতে পাহাড় আছে, স্নোফল হয়, সমুদ্র আছে। ইথিওপিয়ায় সমুদ্র নেই, ল্যান্ডলকড দেশ, কিন্তু ইথিওপিয়ার যে ডাইভার্সিটি, তাদের যে আদিবাসীদের জীবনযাপন, সেটা দেখার জন্যই আমার ইথিওপিয়াতে আগ্রহ। তো ইথিওপিয়া আদিস আবাবায় গিয়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ, মানুষজন তো খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, এবং তাদের লাইফস্টাইল বলা যায় যে মধ্যম মানে একেবারেই যে তারা যে দরিদ্র সেটাও বলা যায় না, যেটা আমরা সবসময় শুনে থাকি ইথিওপিয়া খুবই দরিদ্র একটা দেশ। তো আমার তো ইচ্ছা ছিল পুরো ইথিওপিয়া, আমি পুরোটাই ইথিওপিয়া ঘুরেছি, সাউথ নর্থ। তো প্রথমে আমি ইথিওপিয়ায় যখন আমি ভাবলাম যে রোড ট্রিপ করবো, কারণ আমার রোড ট্রিপে খুব আগ্রহ, সব যে কোনো দেশে গেলে আমি রোড ট্রিপ করি, জায়গাগুলোকে আরো ভালো মতো জানা যায়, আশেপাশে দেখা যায়, মানুষের কালচার বোঝা যায়, ভাষা বোঝা যায়। ইথিওপিয়ায় 80টার মতো ট্রাইবস আছে, তাদের ভাষা 80টার বেশি। তো আদিস আবাবা থেকে আমি জানলাম যে আমি রোড ট্রিপ করতে অ্যালাউড না, ওখানে ট্রাভেলার যারা যায় টুরিস্ট, এখন একটা পারমিশন নেওয়া লাগে। আর সেকেন্ডলি বাই রোড যাওয়ার কিছু কিছু জায়গায় নর্থ সাইডে যাওয়ার পারমিশন নেই। এই জন্য নেই যে রাস্তা ব্লক করে দিয়েছে ওখানকার যারা ওরা বলে যে ওখানকার তারা বিদ্রোহী গ্রুপ যারা সরকারের এগেনস্টে বিদ্রোহ করেছে, সেরকম কিছু গ্রুপ বন্ধ করে দিয়েছে রাস্তা। তো প্লেনে করে যাবারই একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে প্লেনে করে যেতে হবে। তো আমি নর্থ সাইডে প্লেনে করে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম লালিবেলা বলে একটা শহরে, শহর ঠিক না, সেটাকে বলা যায় গ্রামই, লালিবেলা একটা গ্রাম। এবং ইথিওপিয়াকে যখন রিপ্রেজেন্ট করাই হয় লালিবেলার একটা গির্জার ছবি দিয়ে। গির্জাগুলোর সবগুলোই মনোলিথিক গির্জা, আস্ত পাথর বা পাথরের পাহাড় যেগুলো, সেগুলো কেটে এক একটা গির্জা তৈরি করা হয়েছে। সেখানে 11টি গির্জা আছে, যেটা বলা হয় হেরিটেজ সাইট, ওটা হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। তো সেই পাথর কেটে কেটে যে গির্জাগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখেছি, কিন্তু আমার মানুষ সম্পর্কে বেশি আগ্রহ ছিল। তো ইথিওপিয়া যে দরিদ্র দেশ বা ইথিওপিয়ার মানুষের আচার আচরণ, সেটা আমার ওই লালিবেলা গ্রামে আমি একা ঘোরার অ্যালাউড ছিল না, কারণ সরকার থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো সময় তোমাকে এই যে বিদ্রোহী দলের যে কেউ তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, সো তুমি একা কোথাও তুমি অ্যালাউড না, তোমার সাথে একজন গাইড থাকতে হবে। তো লালিবেলা গ্রামে যখন আমি বেরিয়েছি তখন গাইড নিয়ে বেরিয়েছি। মানুষজন দরিদ্র, কিন্তু এরকম দারিদ্র আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। বাংলাদেশের টাকা আর ইথিওপিয়ান বীর সেটা হচ্ছে সমান সমান। তো এক একটা গির্জা যেটা হচ্ছে গিয়ে হেরিটেজ সাইটের, ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, সেই সব গির্জার পাদ্রীরা, সবচেয়ে উঁচু লেভেলের যে পাদ্রী, তাদের বেতন 7,000 বের। এবং সাধারণ মানুষ সেখানে এক বেলা খাবার খায়, কারণ আরেকটা বেলা খাবার তারা এফোর্ড করতে পারে না, তারা এতই দরিদ্র। এবং এই দারিদ্র্যের মধ্যে তারা আবার জনবিচ্ছিন্ন, কারণ তাদের ওই যে বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, সরকার থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ, কারণ বিচ্ছিন্নতাবাদী দল ওখানে আছে এবং তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী দল ওখানে হচ্ছে ডমিনেট করছে।
ওখানে সরকারের যে পুলিশ ফোর্স বা আর্মি সেটা খুব বেশি অ্যাক্টিভ নয় বা ডমিনেন্ট নয়, ডমিনেন্ট ওখানে বিচ্ছিন্নতাবাদীরাই। আর যেহেতু সেটা একেবারেই ভূখণ্ডটি মেইনল্যান্ড ইথিওপিয়া থেকে তারা বিচ্ছিন্ন করে রেখেছে, তাই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তাদের খাবার ঠিক মতো পৌঁছাতে পারে না। আর দোকান থেকে কিনতে চাইলেও দেখা যাবে যে সাপ্লাই নেই। সেই কারণে আর তাদের নিজেদের যা প্রোডাক্ট সেগুলো দিয়ে হয় না, কমপ্লিটলি ওরা বিচ্ছিন্ন এবং দরিদ্র। এবং যখন আমি আরেকটু দূরে মানে লালিবেলা গ্রাম থেকে আরেকটু দূরে আরেকটা চার্চ দেখতে যাচ্ছিলাম, সেটা অনেক পুরনো চার্চ, সেটা বলা হয় ইথিওপিয়ার সবচেয়ে পুরনো চার্চ। সেই চার্চে যাওয়ার সময় আমি দেখি কিছু মানুষের যাচ্ছে, তারা ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, কিন্তু তাদের পরনের যে পোশাকটি সেটি তালি দেয়া পোশাক। আমি কখনো তালি দেয়া পোশাক পরা মানুষ দেখিনি, আমি ইথিওপিয়ায় দেখেছি। এবং এত দরিদ্র মানুষ, এই যে এত বড় একটা জনগোষ্ঠী নর্থ ইথিওপিয়ায়, তারা দরিদ্র কিন্তু ক্রিমিনাল নয়। আমি এমনও হয়েছে যে আমি ব্যাগ রেখে পুরো অনেক বড় একটা সবচেয়ে বড় চার্চ যেটা, সে তার এক কোণে আমার ব্যাগের ভিতরে টাকা পয়সা সবই ছিল, রেখে আমি ঘুরেছি, কিন্তু আমার ব্যাগে কেউ হাত দেয়নি। বা হোটেলে আমার রুমে আমি ব্যাগ রেখে লনে বসে আছি, তালা দেওয়া ছিল না রুম, কেউ আমার কিছু নিয়ে যায়নি ব্যাগ থেকে। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে এত দরিদ্র একটা জনগোষ্ঠী, কিন্তু তারা ভীষণ রকমের সৎ। এবং আমি অনেকের সাথে জিজ্ঞেস করেছি যে নারী ঘটিত কোনো ক্রাইম হয় কিনা, ওরা বলেছে না, আমাদের এখানে নারী ঘটিত ক্রাইম হয় না। আমি নারীদেরকেও জিজ্ঞেস করেছি, ওরা বলে না, আমাদের সাথে কখনো এরকম ধরনের, আমরা যেরকম ক্যাচ কলিং এর শিকার হই, ইফটিজিং এর শিকার হই, বা আরো ভয়ানক কিছু ক্রাইম হয় আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে, কিন্তু সেগুলো আফ্রিকায় অনুপস্থিত। তো এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আমাকে খুব অবাক করেছে যে একটা এক দরিদ্র দেশ, এবং আমরা এটার কারণ ওরিয়েন্টেশনটা কিভাবে হলো? সব বললেন ভীষণ রকমের সৎ, এই ওরিয়েন্টেশনটা কিভাবে হলো? প্রপার্টি সত্ত্বেও যে ভীষণ রকমের সৎ আপনি যে বললেন, হ্যাঁ, কারণটা কি হতে পারে? এটা হচ্ছে কি জেনারেশন আফটার জেনারেশন প্র্যাকটিস। লোভ নেই ওদের। ওরা মনে করে আমি যদি আজকে 100 টাকা ইনকাম করি, এটাই আমি খাবো, এখানেই বাঁচবো। লোভ যে আমাদের যেমন আমরা নিজেদেরকে দিচ্ছি, এখানে আমাদের অনেক লোভী লোক আছে। আমরা মনে করি যে 100 টাকা হলে, আরো 100 টাকা হলে আমরা এই প্রপার্টিটা গ্র্যাব করতে পারবো বা এটা জিনিসটা পাবো। এই যে ক্যাপিটালিজমের লোভ, এটা ওদের মধ্যে নেই। মানে ওরা জাতিগত এটা জেনারেশন আফটার জেনারেশন। প্রশ্নগুলো একটু পরে করি, হ্যাঁ বলে শেষ করে আমরা শুনতে বলুন। তো ইথিওপিয়ার যেটা আমি বলছিলাম যে মানুষ শুধু ইথিওপিয়ায় নয়, যে কোনো দেশেই আমি যতগুলো দেশ ট্রাভেল করেছি, সবগুলোতেই দেখলাম যে তাদের ওখানে ক্রাইম নেই, কেউ টুরিস্টের কে ছিনতাই করছে না। আর আমি যখন লালিবেলা থেকে বেশ একটু দূরে একটা গ্রামে, ওই যে সবচেয়ে পুরনো চার্চ যে দেখতে যাচ্ছিলাম, তো সেখানে আমার গাইড বলল যে এখানে যখন তুমি জঙ্গল পার হবে এবং তারপর গ্রামের দিকে যাবে, তখন এখানে তোমার যে বিদ্রোহী দল আছে ইথিওপিয়ার সবচেয়ে অ্যাক্টিভ বিদ্রোহী দল, অনেকগুলো দল আছে, কিন্তু সেই দলটি হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ। সেই দলের অনেককেই তুমি দেখতে পাবে। তো আমি খুবই আগ্রহ, তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আমার গাইডকে জিজ্ঞেস করলাম যে ওরা যে আমাকে অ্যাটাক করবে, ওরা কি আমাকে অ্যাটাক করবে? বা বলে কি না না, ওরা এই গ্রামটাকে কন্ট্রোল করে, এখানে আর্মিকে ঢুকতে দেয় না। আর্মি ঢুকলে আর্মিদের উইপন লুট করে নেয়, আর কাছাকাছি কোনো আর্মি ক্যাম্প থাকলে ওরা খাবার দাবার পোশাক যা থাকে সব ওরা লুট করে, ওদের উইপন লুট করে নিয়ে চলে আসে। কারণ ওদের উইপনের এভাবেই হয় সাপ্লাই, ওই আর্মি ক্যাম্প লুট করে ওরা। আর মোটামুটি গ্রাম চালায় ওরাই, গ্রাম পঞ্চায়েত বলতে যে জিনিসটা থাকে সেটা ওই ফানো, ওই গ্রুপটার নাম হচ্ছে ফানো গ্রুপ চালায়। তো আমি বললাম যে আমি ফানো গ্রুপের কাউকে দেখতে চাই। তো
তো ওরা বললো হ্যাঁ তুমি পথে দেখতে পাবে, যদি ইউ ইউর লাকি তুমি পথে তাদেরকে দেখতে পাবে। তো পথে যেতে যেতে একটা গ্রামে বাজার ছিল, বাজার পার হওয়ার আগেই আমি বেশ কিছু ফানো গ্রুপের সদস্যদের দেখলাম। তো আমি ভেবেছিলাম তারা খুব ভয়ঙ্কর হবে, আমাকে কিডন্যাপ করবে বা আমার কাছ থেকে কিছু দাবি করবে, বা এরকমই সরকার বলে সবসময় যে টুরিস্টদেরকে কিডন্যাপ করে টাকা পয়সা দাবি করে বা আরো অনেক কিছুই দাবি করে সরকারের কাছ থেকে, যেটা ওরা চায়। ওরা আসলে চায় সরকার পতন হোক এবং একটা নিরপেক্ষ সরকার, যেহেতু গরিব রাষ্ট্র এবং স্বভাবতই গরিবের সাথে করাপশনের একটা কানেকশন থাকে, তো করাপ্টেড রাষ্ট্র, তারা চায় যে সরকার পতন হোক এবং তারপরে নতুন একটা সরকার আসুক বা ওদেরই কেউ ওখানে যাক। তো সেই কারণে তারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এই মাঝখানে বড় একটা জেনোসাইডের মতো হয়েছিল, তিগ্রাই ওয়ার বলে, 2020 থেকে 2022 পর্যন্ত প্রায় 10 লাখ লোক মারা গিয়েছিল এই কাছাকাছি জায়গায়। তো ওরা ওইখান থেকেই তৈরি হয়েছে এই গ্রুপগুলো। আর ফানো হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ দল এদের মধ্যে, এবং ফানো আমাকে আমার গাইড বলল যে বাজার আসার আগে বলছে দেখো এরা ফানো, ওদের হাতে বন্দুক আছে, ওরা আর্মিদের পোশাক পরা, কিন্তু ঠিক আর্মিদের মতো না ওরা দেখতে। তো আমি বললাম যে আমি কি ওদের সাথে কথা বলতে পারি? আমার গাইড বললো হ্যাঁ তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার গাইড ছিল, ইন্টারপ্রেট করে দিয়েছিল, ট্রান্সলেট করছিল, কারণ ওরা ওদের ভাষায় কথা বলছিল। তো ওরা যা খাচ্ছিল আমাকে অফার করছিল, ওরা পেয়ারা খাচ্ছিল আমাকে অফার করছিল। তারপর আমি বললাম আমি তোমাদের সাথে একটা ছবি তুলবো। ওরা খুব খুশি হয়ে ওদের বন্দুকটা আমার গলায় ঝুলিয়ে দিয়ে বললো আসো এখন ছবি তুলো, এখন আরো ভালো লাগবে ছবি তুললে। আমি চাইছিলাম না, কিন্তু ওরা বললো এখন তোলো, এখন আরো ভালো লাগবে। তো আমার তখন যে ভয়টা ছিল সেটা উবে গেল, যে ওরা আমাকে কিডন্যাপ করবে না। আমার তো মনে হয় যে ওদের সাথে থাকলেও ওরা আমাকে আরো প্রোটেক্ট করে রাখবে, সরকার থেকে প্রোটেক্ট করবে। তো গ্রামবাসীরা যে যতটা পারে ওদেরকে খাবার দিয়ে আশ্রয় দিয়ে, কারণ ওরা জঙ্গলে থাকে, জঙ্গলে ঘুমায়, খাবার দিয়ে বা কারো বাড়িতে আশ্রয় দিয়ে সহায়তা করে। এছাড়া আর গ্রামবাসীর সামর্থ্য নেই, যেহেতু গ্রামবাসী দিনে নিজেরাই একবেলা করে খায়। ফানো গ্রুপের পরে আরো একটা ফানো গ্রুপ, মানে আমি যখন চার্চটা দেখে ফিরছিলাম তখন আরেকটা ফানো গ্রুপের সাথে আমার দেখা হয়েছিল। ওরাও ইকুয়ালি সমান ফ্রেন্ডলি ছিল, ওরাও আমার সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলেছে যে একজন বিদেশিকে কিডন্যাপ করতে হবে। আমি ওদের মধ্যে এই ধরনের কোনো মনোভাবই দেখতে পেলাম না। এটা আসলে সরকার ছড়ায় যাতে বিদেশিরা ভয় পায়, ফানো গ্রুপের এগেইনস্টে কথা বলে। তো ইথিওপিয়ার ওই অঞ্চলটায় দারিদ্র দেখে আমি খুব খুব কষ্ট পেয়েছিলাম। আরো একটা চার্চে গিয়েছিলাম, সেই চার্চে একজন পাদ্রী, ওনাকে দেখে আমার মনে হয়েছে যে উনি এতই হতাশ, কারণ এতই দারিদ্র ওখানে, ওই সেই দুর্গম অঞ্চলের একটা চার্চ যেখানে কেউ যায় না। সাধারণ মানুষ, টুরিস্ট গেলে হয়তো বা কিছু ইনকাম হয়, কারণ আমাদের একটা ফিস দিয়ে ঢুকতে হয় সেখানে। টুরিস্ট একেবারেই নেই এখন ইথিওপিয়ায়, কারণ এই রিস্ক নিয়ে কোনো টুরিস্ট যেতে চায় না। আমি গিয়েছিলাম ঝোঁকের বসে, কিন্তু ওনার সেই যেই অভিব্যক্তি, যে ওনার জীবন মনে হচ্ছে যে ওখানেই, ওনার বয়স 65 থেকে 70 হবে, কিন্তু ওনার যে চেহারার অভিব্যক্তি সেটা দেখে আমার মনে হয়েছে যে ওনার জীবন এখানেই থেমে গেছে, আর কিছু নেই এই দেশে, আর কোনোদিনও কোনো আশার কোনো কিছু তিনি দেখতে পাবেন না। এবং কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এত দারিদ্র, এত কিছু, কিন্তু উনি আমার কাছে কোনো টাকা পয়সা ডিমান্ড করেননি। মানে এটা আমাদের উপমহাদেশে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, যে ভয়াবহ দারিদ্র, ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনার চোয়াল ভেঙে গিয়েছে, ওনার ভাবলে হীন দৃষ্টি উপরে তাকিয়ে আছে। কিন্তু আমার কাছে এরা একটা মানুষও ইথিওপিয়ায়, এই যে নর্থ ইথিওপিয়ায় এত মানুষের সাথে আমার দেখা হয়েছে, এত সাধারণ মানুষ, ফানো গ্রুপ বা ওদেরও টাকার প্রয়োজন আছে, ফানো গ্রুপের নিজেদেরও কোনো অর্থায়ন নেই, কেউ তাদেরকে কোনো ধরনের ইয়ে করে না, ডোনেশন দেয় না। আবার এই যে চার্চের যে পাদ্রীর সঙ্গে আমার দেখা হলো, আশ্চর্যজনক হলো যে তারা কখনো আমার কাছে কিছু ডিমান্ড করেনি, যেটা খুব খুব মানে আমাদের উপমহাদেশে একেবারেই বিরল। মানে তারা ডিমান্ডিংও নয়, তারা ভাগ্যকে মেনে নিয়েছে। সেম এটা আমি জাম্বিয়াতে, এরপরে ইথিওপিয়ার আরও যেই, এরপরে এখান থেকে আমি চলে গিয়েছিলাম সাউথ ইথিওপিয়ায়। সাউথ ইথিওপিয়ায় গিয়েছি কারণ ওদের যে আদিবাসী গ্রুপগুলো আছে তারা এখনো 5000 বছর আগের জীবন যাপন করে। তারা পোশাক পরে না, তারা এতই দুর্গম স্থানে বসবাস করে যে সেখানে স্কুল, কলেজ বা হাসপাতাল নেই। তারা নিজেদের খাদ্য নিজেরা
কাল্টিভেট করে আর নিজেদের পশুপালন করে, যা তারা কৃষিকাজে মানে কৃষিকাজ করে যা যা উৎপন্ন হয় তাদের শস্য সেগুলোই তারা খায় আর পশুপালন করে। মাঝে মাঝে আমাদের মতো টুরিস্ট যারা আসে আমাদের তো ফিস দিয়ে ওদের গ্রামগুলো যে আদিবাসী প্রোটেক্টেড গ্রাম, ওগুলো অবশ্য সরকার বলে প্রোটেক্টেড, কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই তাদের নিয়ে। তাদের কে মানে আধুনিকায়নের চেয়েও বেশি তাদেরকে যে মানে একটা দেশের নাগরিক হিসেবে যে সুবিধা দেওয়ার প্রয়োজন সেগুলো তারা জানে না কি বা তারা পায় না। যেমন চিকিৎসা, মোবাইল ফোনগুলো বন্ধ রাখলে বা মিউট রাখলে ভালো হয়। হ্যাঁ, কারণ ডিস্ট্রাক্টেড হয়ে যাই আমি। তো এরকম অনেকগুলো ট্রাইবাল গ্রুপের সাথে আমার দেখা হয়েছে। আমি আসলে সাউথ ইথিওপিয়ায় গিয়েছিলাম ট্রাইবাল গ্রুপগুলো দেখার জন্য। সেখানেও আমার 2জন গাইড নিয়ে যেতে হয়েছে। একা যাওয়া নিষেধ, আমাকে আলাদা জিপ ভাড়া করতে হয়েছিল, কারণ এত দুর্গম জায়গা যে সাধারণ গাড়ি যায় না, জিপ যেতে হয়, কারণ রাস্তা ভালো না, কোথাও রাস্তা নেই, মানে কোনোভাবে পৌঁছাতে হবে সেরকম। তো একটা গ্রামে, প্রথম যে গ্রামটায় আমি গিয়েছিলাম সেই গ্রামটায় রাস্তা নেই এবং বেশ দুর্গম, অনেক দূর, মানে মূল যেই মিউট করবেন প্লিজ। মানে বন্ধ করে জি, থ্যাংক ইউ। মেইন যেই রাস্তা সেটা এক জায়গায় শেষ হয়ে যায়, তারপরে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং বৃষ্টি হয়েছে, কাদার রাস্তা নেই, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে দিয়ে সেই আদিবাসীর নাম হচ্ছে মুরসি। মুরসিরা 5000 বছর আগে থেকেই যেরকম জীবনযাপন ছিল তেমনই আছে। মুরসি গ্রাম, ওদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মুরসি গ্রামের ছেলে মেয়েরা কান ফুটো করলে ধীরে, মানে যখন ছোট থাকে তখন কান ফুটো করে এবং ধীরে ধীরে বড় হতে থাকে ওরা একটা কাঠের প্লেট বসায় কানে, এবং সেটা আস্তে আস্তে যত বড় হয় ওদের ফুটোগুলো বড় বড় প্লেট বসিয়ে দেয়, একটু বড় হয় আরেকটু বড়। এটা এক সময় 6 ইঞ্চি ব্যাসার্ধের একটা প্লেট ওরা কানে, 2 কানে ঝুলিয়ে থাকে। এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে, নারীরা কানও ফুটো করে, ওরা ঠোঁটও ফুটো করে, নিচের ঠোঁটটা ফুটো করে ওরকম ছোট প্লেট বসাতে বসাতে একসময় ওই 6 ইঞ্চি ব্যাসার্ধের একটা মাটির প্লেট বসিয়ে দেয়। তো এইটা হচ্ছে মুরসিদের বৈশিষ্ট্য। আর ওরা এতই জনবিচ্ছিন্ন যে ওদের আলাদা ভাষা আছে, ওদের আলাদা ধর্ম আছে, এবং ওরা সভ্যতা থেকে বহু দূরে অবস্থান করে। পোশাক পরে না, শুধু ওদের কেউ ঊর্ধ্বাঙ্গে পোশাক পরে না। তো ওই গ্রামে আমাকে আমার গাইড বললো যে খুব সকালবেলা যেতে হবে। আমি বললাম যে কেন সকালবেলা, আমরা একটু দেরি করে যাই, ভালো মতো দেখতে পাবো। বলে না, তুমি দুপুরের পরে আর কাউকে খুঁজে পাবে না। আমি বললাম কেন, দুপুরের পরে ওরা কি করে? বলে দুপুরের পরে সবাই মদিরা পান করে মানে আর নিজেদের সেন্সে থাকে না। সো আমাদেরকে সকালবেলায় যেতে হবে, ওদেরকে যদি ওরা অ্যাক্টিভ আছে, কাজ করছে, কি করছে সেগুলো দেখার জন্য। তো ওদের এই যে মুরসি গ্রুপ, মানে মুরসি যে ট্রাইবাল যে গ্রুপ আছে, ওদের গ্রাম, এবং ওরা নিজেরাই নিজেদের ঘর তৈরি করে, ওদের ঘরগুলো ছনের তৈরি, ওদের নিজেদের শস্য আছে। ওদের যখন খুবই প্রয়োজনীয় জিনিস যখন লাগে তখন যেসব টুরিস্টদের সাথে গাইডরা আসে ওরা এনে দেয় জিনিসগুলো, ওদের তার বদলে সে শস্য দেয় বা একটা ছাগল দিয়ে দিল, এইভাবে। এরা টাকা পয়সা চেনে না, এদের কোনো টাকা পয়সার কোনো নাই, লেনদেন হয় না। আর অসুখ বিসুখে ওই যে গাছগাছরা ইত্যাদি যা যা পাওয়া যায় আশেপাশে সেগুলো দিয়েই তারা অসুখ বিসুখের চিকিৎসা করে। তো এরপরে আমি আরেকটা গ্রামে গিয়েছি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে হামার বলে একটা আদিবাসীদের গ্রাম, সেটা আরো বহু দূরে, মানে সেটা মুর্শিদ তো একটা জঙ্গল পার হয়ে, সেই জঙ্গল পার হয়ে তারপরে আরেকটা শহর, তারপরে হামার আদিবাসীর গ্রাম, সে অনেক দূরে সেটা। তো হামার আদিবাসী গ্রামে আমার একটা বিয়ের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছিল। সবসময় যারা টুরিস্টরা যায় সবসময় বিয়ের অনুষ্ঠান দেখার সৌভাগ্য সবার হয় না, সেই সময় বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল। এইখানে এই আদিবাসী গ্রামে বিয়ের অনুষ্ঠানের জন্য কেউ পোশাক পরেছে, মানে পোশাক বলতে কি ফুল ক্লোথস আমাদের মতো তো তারা পরে না, দেখা গেলে একখণ্ড বস্ত্র কোনোভাবে পেঁচিয়ে আছে। তো ওদের বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে কয়েকটা প্রোগ্রাম হয় এবং সেটা নাকি 15 দিন ধরে অনুষ্ঠানটা হয়।
তো অনুষ্ঠানে সমস্ত গ্রামবাসী প্রচুর গয়না পরে, ছেলে মেয়ে সবাই গয়না পরে, ছেলেরা সাজে, মেয়েরা যেরকম ছিল সেরকমই থাকে, ছেলেরা সাজে, চুন দিয়ে মুখে ফোঁটা ফোঁটা ডিজাইন করে, তারপরে লাল মাটি দিয়ে মুখে আঁকে তারা, ছেলেরাই শুধু খুব সাজগোজ করে ছেলেরা। মেয়েরা যেরকম ছিল মানে সবসময় যেরকম গয়নাগাটি বা যেরকম করে থাকে, ওদের তো গয়নাটাই মেইন। এবং ওদের আরেকটা পোশাক বলতে ওরা যেটা করে সেটা হচ্ছে ছাগলের চামড়ায় একটা আস্ত ছাগলের চামড়াটাই কোনো রকমে গলা থেকে ঝুলিয়ে রাখে, আর সেইখানে ওরা অনেক পুঁতি দিয়ে ডিজাইন করে, আর এরা পুঁতির গয়না করে গলায়, হাতে, কানে। নারীদের আরেকটা বিবাহিত নারীরা ওরা চুল ছোট করে ড্রেডলক করে তাতে এক ধরনের আয়রন অক্সাইড মানে লাল রঙের আয়রন অক্সাইড দিয়ে চুল লাল করে রাখে বাটার দিয়ে, যে এটাই হচ্ছে ওদের সিম্বল যে সেই নারীটি বিবাহিত। আর বিয়ের অনুষ্ঠানে ওরা খুব নাচ গান করে নিজেদের ভাষায়, ওদেরও আলাদা ভাষা আছে, ওদের আলাদা ধর্ম আছে। তো বিয়ের অনুষ্ঠানে ওরা যেটা করে সেটা হচ্ছে আশ্চর্য ব্যাপার, একেবারেই জনবিচ্ছিন্ন একটা এলাকা, কিন্তু ওখানে ওদের যে বাদ্যযন্ত্র বাজায় সেটা এখনকার দিনে ভুবুজেলা যেটাকে বলে সেটাই হয়তো বা ভুবুজেলা হয়তো বা ওদের থেকেই মানে এই সভ্য জগতে এসেছে। তারপরে ওরা পায়ে নুপুর পরে, ঘুঙুর পরে, নুপুর না, ঘুঙুর হচ্ছে একটু বড় আকারের। আমরা যে ঘুঙুরটা পরে নাচে মেয়েরা বা ছেলেরা, তো সেই ঘুঙুরটা ছোট আকারের, আর ওদের ঘুঙুরগুলো বেশ একটু বড়, মেটালের তৈরি, আর ওরা হাঁটুতে বাঁধে। বড় তো যেহেতু সেহেতু ওরা হাঁটুতে বাঁধে, আর আমাদের ঘুঙুরের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি শব্দ হয় সেটা থেকে, এবং সেটা পরে ওরা গোল হয়ে ঘিরে ঘিরে নাচে, আর সেই ঘুঙুরের শব্দ হয়, ভুজেলা বাজায়, ওদের গান আছে। এটা শুধু মেয়েরাই করে, নাচ আর গানের কাজটা মেয়েরা করে, ছেলেরা সেজে গুজে ঘুরে বেড়ায়। আর 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 ওদের এই 15 দিনের অনুষ্ঠানে একটা রিচুয়াল হলো হুইপিং, মানে ভাই যে তার বোনকে সরু বেত দিয়ে আঘাত করবে। এটার মানে হচ্ছে গিয়ে সে বিয়ে হচ্ছে তার, মানে যে গ্রামবাসী যে কোনো ভাই গ্রামবাসীর বোনদের কাউকে আঘাত করতে হবে। এটার কারণ হচ্ছে বোনটি সেই বিয়েতে সম্মতি জানাচ্ছে, আর দেখা যাচ্ছে যে ভাইটা আঘাত করতে চাইছে না, কিন্তু বোন মানে ভীষণ রিকোয়েস্ট করছে, না করতেই হবে, করো, আমাকে আঘাত করো, এবং আঘাত করলে তার রক্ত বের হতে হবে শরীর থেকে, পিঠে একদম দাগ হয়ে গেছে, রক্ত ঝরছে তার। তো সে কি ভয়াবহ, কিন্তু এটা একটা রিচুয়াল ওদের। আর বরের যে রিচুয়াল সেটা হচ্ছে গিয়ে কন্যাকে যৌতুক দিতে হয়। যৌতুক হবে 20টা গরু, 30টা ছাগল, যার যতখানি সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যৌতুক দিতে হবে। এখন বরের আমি যে অনুষ্ঠানে গিয়েছি সেই অনুষ্ঠানে বরের বয়স 15, কনের বয়স ওরকম 14-15, কনেরকে সামনে আনা হয় না, কনেকে 15 দিন একটা ঘরের মধ্যেই রাখা হয়, ও বের হয় না। এখানে গ্রামবাসী আনন্দ করে খায়, মানে সব ধরনের পান করে, কিন্তু কনে এগুলো থেকে দূরে। বরের একটা অনুষ্ঠান আছে এখানে, বলা হয় বুল জাম্পিং। বর 5টা 7টা ষাঁড়ের উপরে লাফ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে হবে। সে যদি লাফ দিতে পারে তাহলে সে এলিজিবল বিয়ের জন্য। প্রথম শর্ত তাকে যৌতুক দিতে হবে, তার এলিজিবিলিটি, যে তুমি এলিজিবল, তোমার সামর্থ্য আছে বিয়ে করার। কনের বাবাকে তার যৌতুক দিতে হয়। দ্বিতীয় শর্ত, তার বুল জাম্প করতে হয়, ওই ষাঁড়ের উপর দিয়ে তাকে জাম্প করে আসতে হবে, তার মানে সে এলিজিবল, সে সংসার পালন করতে পারবে, সে তার সামর্থ্য আছে একটা সংসার ঠিকঠাক মতো ইয়ে করার। তো বরকে দেখে আমার খুবই একটা বাচ্চা ছেলে, 15 বছর বয়সী, ওর বয়সের চেয়ে ওকে ছোট লাগছে দেখতে। ও বুল জাম্প করবে কিনা, কারণ ওর চেয়েও লম্বায় বেশি বুলগুলো। তো ওকে কোনো রকমের গ্রামবাসীরা 2 হাত দিয়ে ধরে বুলের উপর তুলে দিল, ও 3টা 4টা বুল 5টা বুল এরকম করে নামলো, 3 বার জাম্প করতে হয়। তো 3 বার করার পর গ্রামবাসী ভুবুজেলা বাজিয়ে সেই ঘুঙুরে আওয়াজ করে লাফিয়ে নেচে যে খুব বড় এখন এলিজিবল, এখন সে বিয়ে করতে পারবে। তো এটা একটা অনুষ্ঠান ছিল। আর বিয়ের অনুষ্ঠানে বাইরের লোকজনদের অ্যালাউ করে না। আমি চেয়েছিলাম ওদের বিয়ের অনুষ্ঠান দেখারই, কিন্তু আমার যেহেতু সময় ছিল না, আমি 5 দিন ছিলাম ওমো ভ্যালিতে,
আর ওরা বাইরের লোকজন, একদম খুবই সিক্রেট অনুষ্ঠান হয়, বর বউ কনেকে বিয়ে দেওয়া হয়, খুবই সিক্রেট একটা অনুষ্ঠান। কিন্তু ওদের কিছু রিচুয়াল আছে যেগুলো অনেক ধর্মের রিচুয়ালের সাথে মিলে যায়। যেমন বরকে বুলজাম করার আগে ওর হাত ধরে মন্ত্র পড়া হয়, হাতে অনেক কিছু দেওয়া হয়। এগুলো আমাদের ভারত উপমহাদেশের অনেক ধর্মেই আছে, আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়। তো এইগুলোর কিছু সিমিলারিটি আমি দেখেছি। যেমন ওরা প্রকৃতি পূজা করে, এই প্রকৃতি পূজা পৃথিবীর অনেক দেশেই আছে, অনেক ধর্মের নাম করে আছে। তো সিমিলারিটি কিছু আছে। তো আমার আদিবাসীদের এই রিচুয়ালটা দেখার পরে আমি আরেকটা ট্রাইবে গেছি, দাসানচে নামে। দাসানচেরা ওরা আসলে পশুপালক এবং ওরা হচ্ছে গিয়ে যাযাবর, এটাই ওদের বৈশিষ্ট্য। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং ওরা ওখানেই ঘর বাঁধে। এবং প্রত্যেকটা আদিবাসীদেরই যে টেম্পোরারি ঘর থাকে, এমন নয় যে তাদের কোনো পার্মানেন্ট ঘর। সর্বোচ্চ ওরা খড় এবং মাটি দিয়ে ঘর করে, ওদের কোনো বিছানা থাকে না। আমি ভেতরে গিয়ে দেখেছি ওরা রান্না করে, 2 বা 3টে ইট জড়ো করে ওর উপর একটা মাটির পাত্র দিয়ে ওদের রান্না। ওরা খায়ও ওরকমই, সোরগাম বলে একটা শস্য আছে, সেটা তারা সেদ্ধ করে খায়, বা যা শাক পাতা পায়, লতা পাতা, সেগুলোর মধ্যে সেদ্ধ করে। কদাচিৎ একটা পশু কাটা হলে সেটা গ্রামবাসীরা ভাগাভাগি করে খায়। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই যে সততা, আফ্রিকানদের সততা। এরা তো অশিক্ষিত এবং অবশ্যই সুবিধা বঞ্চিত। আমি জিজ্ঞেস করেছিলাম আমার গাইডকে যে সরকার কেন কিছু করছে না, এদেরকে তো অন্তপক্ষে শিক্ষা এবং চিকিৎসা দিতে পারে। তো আমাকে আমার গাইড বললো যে সরকার ওদেরকে ওরকম করে ছেড়ে দিয়েছে কারণ এটা একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি সরকার নিতে চাচ্ছে না। এটার জন্য এক্সট্রা অর্থায়ন লাগবে, বাড়তি লোক লাগবে এবং আরো অনেক কিছু এটার সাথে জড়িত আছে। তাই সরকার ওদেরকে ওদের মতোই থাকতে দিয়েছে, ওদিকে সরকারও যায় না। আর এদেরও তেমন একটা মাথা ব্যথা নেই যে এরা সভ্য হবে, বা আমার কাছে ওদেরকে সভ্য মনে হয়েছে। মানে আমাদের সভ্য জগতের বর্ণনায় হয়তোবা তাদেরকে অনেকেই অসভ্য বলবে, যেহেতু তারা পোশাক পরে না, ওরা স্কুলে যায় না, ওদের হাসপাতাল নেই, ওদের একটা সভ্য কালচার নেই। কিন্তু আমার কাছে ওদেরকে সভ্য মনে হচ্ছে কারণ এই যে ওদের মধ্যে কোনো ক্রাইম নেই, ওদের মধ্যে কোনো মারামারি হানাহানি নেই, কোনো লোভ নেই, একজনেরটা আরেকজন ছিনিয়ে নেবার যে একটা টেন্ডেন্সি, এটা নেই। তো আমি দেখলাম যে এরা তো সবাই পশুপালন, যারা এই ট্রাইবাল গ্রুপ যতগুলো দেখেছি তারা সবাই পশুপালন করে। সবারই নিজেদের পশু আছে। এমন কখনোই হয় না যে একজন ব্যক্তি আরেকজনের পশু নিয়ে মারামারি করেছে, ওদের মধ্যে এটা একেবারেই নেই। যে ওর পশু আমার, বা আমি চুরি করে ওর 5টা পশু নিয়ে আসলাম, এই ধরনের কোনো দ্বন্দ্ব নেই এদের মধ্যে। এরা খুব সুখে আছে। মেয়েরা পোশাক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, মানে এটা খুব নর্মাল। কোনো ক্রাইম নেই। এটা আফ্রিকার কোথাও নারী ঘটিত কোনো ক্রাইম নেই। এদের মধ্যে তো আরো কম, যারা আদিবাসী আছেন তাদের মধ্যে আরো কম। দাসানচের পরে আমি আরেকটা আদিবাসীতে গেছি। এরা সবই হচ্ছে ওমো ভ্যালি, যে জায়গাটা ওমো বলে একটা নদী আছে, সেই নদী ঘিরে এই আদিবাসীদের অবস্থান, যারা এখনো সভ্যতার আলো, তথাকথিত বর্ণনায় সভ্যতার আলো যারা এখনো দেখেনি। তো এই ওমো ভ্যালির 5টা ট্রাইব আমি দেখেছি। কারো ট্রাইব বলে একটা ট্রাইব আছে, সেখানে গিয়েছিলাম। ওদের বৈশিষ্ট্য হলো ওরা প্রাকৃতিক রং দিয়ে পুরো বডি পেইন্ট করে এবং খুব সুন্দর ওরা আঁকে নিজেদের শরীরে। পুরুষরা আঁকে, নারীরা শুধু মুখটা আঁকে, পুরুষরা সারা শরীর আঁকে। কারো ট্রাইবেরও একই, তারা পশুপালন করে। তবে কারো ট্রাইব একটু শহরের কাছাকাছি হয়, সুবিধা হয়েছে, ওদের ওখানে একটা স্কুল দেখতে পেয়েছি আমি, ওখানে ছেলেমেয়েরা পড়ে। 2-1টা ছেলে মেয়ে কাছে শহর বলতেও দেখা গেল সেটা 100 কিলোমিটার দূরে, যোগাযোগ ব্যবস্থা কিছুই নেই, রাস্তা নেই। তো কেউ যদি দয়া করে তাদেরকে নিয়ে যায় এরকম টুরিস্টরা, তো তখন ওরা শহরে যেতে পারে। এছাড়া ওই রকমই ওখানে সবগুলো যে গ্রামে যেগুলোতে আমি গিয়েছি সবগুলোই হয় 50 কিলোমিটার, নয় 100 কিলোমিটার দূরে, কাছাকাছি যেই মফস্বল শহর বা শহরের। এই ট্রাইবগুলো থেকে আমার যা শিক্ষা হয়েছে যে মানুষ আসলে লোভ নেই এদের মধ্যে, আর কোনো ধরনের অপরাধ নেই এখানে। আমি মনে করি যে ওরাই সভ্য, ওদের মধ্যে কোনো অপরাধ প্রবণতা নেই এবং ওদের মধ্যে কোনো ধরনের হানাহানি নেই যে একটা ট্রাইব আরেকটার সাথে। এবং দেখা গেল পাশাপাশি গ্রামে একটা ট্রাইব আরেকটা পাশাপাশি, আমি
একটা ট্রাইব দেখতে গিয়ে সুদান বর্ডারে গিয়েছিলাম, সাউথ সুদান বর্ডারে। এই সাইডে, এক সাইডে কেনিয়া বর্ডার, এক সাইডে সুদান বর্ডার। কিন্তু এদের মাঝেও দেখলাম যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। যেমন বর্ডারে বর্ডারে অনেক ধরনের দ্বন্দ্ব থাকে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই। হয়তো বা সরকারে থাকতে পারে, কিন্তু সাধারণ, এরা তো একটা তো ট্রাইব, কিছু থাকে সাধারণ মানুষ বেশ দূরে, সাধারণ মানুষ অনেক দূরে থাকে। তারপরে দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। এই ট্রাইবগুলো দেখার পরে আমি গিয়েছিলাম আফার রিজনে। আফার রিজন হচ্ছে আফ্রিকার সেই রিজন যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, পুরোই একেবারেই এটা আরেকটা প্রত্যন্ত স্থান, আর এটা পুরোই মরুভূমি, এতই দূরে যে ওইখানেও সরকার যায় না। মানে আমি দেখছি শত শত কিলোমিটার আমরা যাচ্ছি, কিন্তু খালি পড়ে আছে জায়গা। এই সাইডটা এরিত্রিয়া, ওখানে আমি গিয়েছিলাম দেখতে জীবন্ত ভলক্যানো দেখার জন্য। ওখানে একটা জায়গা আছে আরবায়েলে বলে নাম, তো জীবন্ত ভলকানো আছে এবং খুব কাছে, পৃথিবীর কোথাও জীবন্ত ভলকানোর কাছে টুরিস্টদের যেতে দেওয়া হয় না। ওখানে যেহেতু কোনো নিয়ম কানুন নেই, সরকার নেই, তো আমাদের ট্রাভেল গাইড যে ছিল সে আমি একটা গ্রুপের সাথে গিয়েছিলাম। ওখানে একা আমি এফোর্ড করতে পারিনি, তো আমি একটা গ্রুপের সাথে, ইউরোপিয়ান একটা গ্রুপের সাথে গিয়েছিলাম। তো ওইখানটায় আমরা খুব কাছে থেকে একদম জীবন্ত ভলক্যানো দেখেছি, যে কিছুক্ষণ পরপর যেরকম বাজি ফাটায় সেরকম কিছুক্ষণ পরপর ভলক্যানো লাভা বেরোচ্ছে। আবার কোনো কোনো লাভা খুবই জীবন্ত, মাত্র মানে কয়েক মাস আগে লাভা বেরিয়েছে, আর সেই যে চিহ্নগুলো সে তার উপর দিয়ে আমরা হেঁটে এসেছি। আর এখানে আরো একটা ইন্টারেস্টিং জায়গা আছে, যেটা হচ্ছে অ্যাসিড লেক, সেটাকে বলা হয় জানাকিল। অ্যাসিড লেকে মানে চারিদিকে শুধু অ্যাসিড, আর অ্যাসিডগুলো খুবই বিস্ফোরক এবং ভয়াবহ অ্যাসিড, কাছে যাওয়া যায় না, নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। কিন্তু ওখানে আমাদের কেউ বাধা দেওয়ার নেই, যেহেতু সরকারের কোনো ওখানে কোনো ইন্টারভেনশন নেই, কোনো রিচ নেই সরকারের। তো ওখানেও গিয়ে এসেছিলাম। ওখানে যে আফার রিজিয়নটা দেখে এসেছি, ওখানে দেখা গেল 100 কিলোমিটারে 20টা ঘর আছে আফার রিজিয়নে, মরুভূমির মধ্যে। আর এত গরম, কিচ্ছু নেই, কোনো গাছপালা নেই, শুধু মরুভূমি, ওখানেই ওরা বসবাস করছে। খুব আশ্চর্য ব্যাপার। এবং তারা ওভাবেই অভ্যস্ত হয়ে গেছে, তারা ওইটাকে মেনে নিয়েছে নিয়তিকে, যে এটা একটা মরুভূমি, এখানে আমাদের কোনো সুবিধা নেই, কোনো দোকানপাট নেই, কোনো কৃষিকাজ নেই, শুধু ওরা পশুপালন করে। মাঝে মাঝে এক একটা গাড়ি আসে, ওদেরকে কিছু শস্য টস্য বিক্রি করে, আর ওরা পশু নিয়ে চলে যায়। এইভাবেই ওরা চলছে। এবং ওই সব জায়গায় মানে আমি আমার গাইডকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে শত শত কিলোমিটার জায়গা খালি পড়ে আছে, পাশের দেশ এরিত্রিয়ার সাথে তো খুব একটা ঝামেলা চলছে ইথিওপিয়ার, তো এরিত্রিয়া এই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে না কেন? আর যে কোনো রাষ্ট্রই তো চায় যে আমার পাশের রাষ্ট্রে এইটুকু জায়গা, আধা কিলোমিটার জায়গা হলে আমি আধা কিলোমিটার জায়গাটা নিয়ে নেই, নিজের দখলে আনি। বলে যে এটা এতই ব্যারেন জায়গা, এখানে কোনো কিছু উৎপন্ন হয় না, এই কারণে অন্য রাষ্ট্র বেশি আগ্রহ নেই। আর এখানে তুমি দেখেই এসছো ওমো ভ্যালিতে সরকারের কোনো, ওমো ভ্যালি খুবই ব্যারেন নয়, খুবই উর্বর জায়গা, যেটা আমি এইমাত্র আলোচনা করলাম যে আদিবাসীদের জায়গা, যেটা আদিবাসীদের জায়গাগুলো খুবই উর্বর, সেখানে শস্য চাষ হয়, কিন্তু ওখানেই সরকারের কোনো আগ্রহ নেই। এটা তো পুরোই ব্যারেন এলাকা, এখানে কিছুই নেই। ও সরকারেরও মাথা ব্যথা নেই, পাশের দেশেরও মাথা ব্যথা নেই যে এটা দখল করে নিজের দখলে নিয়ে রাখবে। তো আফার অঞ্চলে একটা জায়গায় আমি গিয়েছিলাম, যেটাকে বলা হয় আফ্রিকার মক্কা, হারার, ইথিওপিয়ায়। ওটা হচ্ছে ইথিওপিয়ার বর্ডারে, সৌদি আরব খুব কাছে। সৌদি আরবের যেই বণিকরা, আরব বণিকরা তো সারা পৃথিবীতেই ব্যবসা করার উদ্দেশ্যে আসতেন। তো আরব বণিকরা বহু বছর আগে থেকে, ইসলাম ধর্ম মানে ধর্মের আগে থেকেই আরব বণিকরা আসতেন এবং এখানে ব্যবসা করতেন। তো ওই জায়গাটা মুসলমানদের মানে বলা হয় যে ওটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জায়গা। এবং ওই হারার শহরটাকে দেখলে মনে হয় না যে এটা ইথিওপিয়ার মধ্যে, দেখলে মনে হয় কোনো একটা স্প্যানিশ টাউন, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ওটা একটা মুসলমানদের বলা হয় যে ওটা রাজধানী ইথিওপিয়ার, মুসলমানরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ইথিওপিয়ার।
ইথিওপিয়ার পরে আমি গিয়েছিলাম জাম্বিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানায় খুব ভালো আমার অভিজ্ঞতা হয়েছে। মানে এই রিজিয়নগুলোর কালচার একই, মানুষজন একই, খাদ্যাভ্যাস এক, কিন্তু ভাষা আলাদা। এদের নিজেদের অনেকগুলো ট্রাইব আছে। জাম্বিয়ার নিজেরই 72টা ট্রাইব আছে। আর মানুষের আমি যে মানুষ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে ইস্ট আফ্রিকা, এদের কালচার একরকম বলতে ওদের যেই পরিবারতন্ত্র বলতে গেলে নেই। ওরা মনে করে যে একজন নারীর মা হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই নারীর কেউ আছে, মানে স্বামী আছে কি নেই, সেটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এটা ইস্ট আফ্রিকার কালচার আমি বলছি। সেটা জাম্বিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, তানজানিয়া, এই দেশগুলো, ইউগান্ডা, রুয়ান্ডা। তো ইস্ট আফ্রিকায় মানে মাদারহুড যেটা, সেটাকে মহিমান্বিত করা হয়, যে তুমি মা হয়েছো, এটাই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনও হয়েছে যে 15 বছর বয়সে একটি কিশোরী মা হয়েছে, এবং এটা তার জন্য বিশাল একটা গর্ব, সোসাইটি তাকে খুব বাহবা দিচ্ছে। কিন্তু তারপরে যে তার সন্তানটাকে লালন পালন করা, এটা মায়ের দায়িত্ব। দেখা গেল যেই তার যে বয়ফ্রেন্ড ছিল, সেই ছেলেটা কোথায় চলে গেছে, তাকে কেউ মনে রাখেনি, কিন্তু সবাই মেয়েটাকে খুব মহিমান্বিত করছে যে হ্যাঁ তোমার 2টো বাচ্চা আছে, আর এটাই একটা বিশাল ব্যাপার। কিন্তু তার জন্য তাকে খুব খুব স্যাক্রিফাইস করতে হয়। দেখা গেল 15 বছরের পরে সে আর পড়াশোনাই করতে পারেনি, তার কাজ করতে হয়েছে, বাচ্চাদের জন্য ইনকাম করতে হয়েছে। তো এই ব্যাপারগুলো মানে, এবং হ্যাঁ কিছু আইন কানুন আছে, কিন্তু সেগুলো আসলে মানা হয় না। আমাদের সমাজে যেরকম যে পুরুষকে কিছু দায়িত্ব নিতে হয়, সেখানে পুরুষদের তেমন একটা দায়িত্ব নেই। আর ওদের কালচারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আজকে সে 100 টাকা ইনকাম করলো, সেটা খরচ করে ফেললো। মানে জমিয়ে রাখার এবং সম্পদ বৃদ্ধি করার যে একটা টেন্ডেন্সি, সেই জিনিসটা আফ্রিকানদের মধ্যে, মানে ইস্ট আফ্রিকান, মানে সেন্ট্রাল আফ্রিকা থেকে শুরু করে ইস্ট আফ্রিকা, সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে একেবারেই নেই। আর অন্য দেশগুলো করতে পারে না এই কারণে যে তাদের পভার্টির জন্য তারা কিছুই জমাতে পারে না। ধনী দেশ আফ্রিকার সেশেলস আর মরিশাস, কিন্তু আনফর্চুনেটলি সেশেলস আর মরিশাসে খুব বেশি আফ্রিকানস নেই, মিক্সড হয়ে গেছে। মাদাগাস্কার আমার কাছে আরেকটা আশ্চর্য দেশ লেগেছে, কারণ ওদের স্পিসিস অনেক। মাদাগাস্কার বহু বছর আগে আলাদা হয়ে গিয়েছিল আফ্রিকার মূল ভূখণ্ড থেকে। মাদাগাস্কার নিজেই একটা দ্বীপ। আর মাদাগাস্কারের ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ওদের যে বাওবাব বা এভিনিউ, সারি সারি বাওবাব গাছ, সে বিশাল বিশাল উচ্চতার 70-80টা সারি সারি বাওবাব গাছ। আর আফ্রিকার সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আফ্রিকার সমুদ্র সৈকত। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত আছে আফ্রিকায়, যে কোনো দেশে। সেটা তানজানিয়া হতে পারে, সেটা কেনিয়া হতে পারে, সেটা সেশেলস, মরিশাস, বা সেটা যদি মোজাম্বিক হয়। হ্যাঁ, মোজাম্বিকে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে আমার। মোজাম্বিকে তখন অভ্যুত্থান চলছিল, গণ অভ্যুত্থান 2024 সালে। গণ অভ্যুত্থানটা হচ্ছিল সরকার পতনের অভ্যুত্থান, এবং আমি তখন সেই সময় গিয়েছি। অনেক কষ্ট করে আমার মোজাম্বিকের ভিসাটা জোগাড় করতে হয়েছিল। জাম্বিয়ায় আমার বাংলাদেশি একজন বন্ধু থাকেন, তো তারা পুরো ফ্যামিলি ওখানে থাকেন। তো ওনার ফ্যামিলিতে আমি কিছুদিন ছিলাম, এই আশায় যে আশেপাশের দেশগুলোর যদি আমি ভিসা পাই। তো মোজাম্বিক আমাকে কোনো দেশ থেকে মোজাম্বিকের ভিসা দেওয়া হচ্ছিল না। তো জাম্বিয়ায় আমি মোজাম্বিকের ভিসার জন্য অ্যাপ্লাই করে 2 সপ্তাহ পরে ভিসা পেয়েছি। তো মোজাম্বিকের ভিসা যেহেতু পেয়েছি, আমি তখন রোড ট্রিপ করছিলাম জাম্বিয়া থেকে বতসোয়ানা, নামিবিয়া, এই দিকটায় জিম্বাবুয়ে হয়ে আমি মোজাম্বিকে গিয়েছি। সেটা আমার জীবনের দীর্ঘ রোড ট্রিপ ছিল, আর সেটা আমার জীবনের দীর্ঘ ট্রাভেল ছিল। 4 মাস আমি টানা একসাথে ট্রাভেল করেছি। তো মোজাম্বিকে যখন আমি পৌঁছালাম, শিমোয়ো নামে একটা ছোট্ট শহরে, বর্ডারের কাছে শিমোয়ো নামে একটা ছোট্ট শহরে ছিলাম। তো আমার উদ্দেশ্য ছিল একটা বিচ ডেস্টিনেশন আছে, একটা গ্রাম নাম ভিলাঙ্কুলুস, শিমোয়ো থেকে 8 ঘন্টার পথ বাই রোডে। সেখান থেকে আমি মাপুতো চলে যাব। মাপুতো হচ্ছে ওদের ক্যাপিটাল। তো
আমি সিময়াকে জানতে পারলাম যে ওখানে তখন গণঅভ্যুত্থান চলছে, সরকার পতনের আন্দোলন চলছে, সবাই রাস্তাঘাট বন্ধ করে রাখছে। তো আমি যেই হোটেলে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের মালিক খুবই ফ্রেন্ডলি ছিলেন। তো উনি আমাকে বললেন যে তুমি ভিলাঙ্কুলুস পর্যন্ত যাও, তুমি সি বিচ দেখো, দেখে আবার সিময়াতে ব্যাক করো, কারণ তুমি মাপুতেতে যাওয়া কোনো রকমই সম্ভব নয়। তুমি যদি ভিলাঙ্কুলুসও যেতে পারো তাহলেও সেটা মনে হয় যে তুমি যথেষ্ট ভাগ্যবান, কারণ এই অভ্যুত্থানের সময় কখনো স্ট্রাইক দিয়ে দিচ্ছে, কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে বিদ্রোহীরা, মানে যারা সরকার পতন চাইছে। তো আমি রওনা দিলাম সিময়া থেকে ভিলাঙ্কুলুস গ্রামে যাব। এক জায়গায় বাস থেকে নেমে পড়তে হয়, তারপর আরও একটা বাস চড়ে বা ছোট কোনো মিনি বাসে চড়ে সেই গ্রামের ভিতরে যেতে হয়, যেই গ্রামে সমুদ্র আছে। তো মিনি বাসে চড়েছি, খানিক দূর যাওয়ার পরে একদল যারা অভ্যুত্থানকারী তারা থামিয়ে বললো সবাই নামো মিনি বাস থেকে। সেটা মিনি বাসও ঠিক ছিল না, সেটা টেম্পু টাইপের ছিল, কারণ আর কিছু পাওয়া যাচ্ছিল না। তো সবাইকে নামানোর পর দেখলাম যে সামনে টায়ার জ্বলছে, ওরা রাস্তা ব্লক করে টায়ার জ্বালাচ্ছে এবং বড় বড় কাঠ দিয়ে, মানে গাছের গুঁড়ি দিয়ে আটকে রেখেছে রাস্তাটা। তো ওরা বললো যে শোনো, আমরা এখন বিদ্রোহ করছি, তোমাদেরও আমাদের সাথে সামিল হতে হবে। তো কিভাবে সামিল হব? পুরো গ্রুপে সবাই আফ্রিকান, আমি একা বাইরের লোক। তো ওরা এটা এদের কোনো মাথা ব্যথা নেই। অন্য মানুষ হলে হয়তো বা বলতো যে না, বাইরের একটা লোক আছে, কিন্তু হয়তো না, সবাই আসো বিদ্রোহে, আমাদের বিদ্রোহে সামিল হতে হবে। বিদ্রোহে সামিল কিভাবে হবে? ওরা গান গাইছে, ওদের সাথে আমাদের গান গাইতে হবে। এটাই হচ্ছে ওদের, কোনো মারামারি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো ভাঙচুর নেই, কোনো গিয়ে অফিস ভেঙে দেওয়া নেই, কোথাও কোনো কিছু উড়িয়ে দেওয়া নেই। শুধু ওদের সাথে কিছুক্ষণ গান গাইতে হলো, তারপর ওরা আমাদেরকে ছেড়ে দিল, বললো আচ্ছা তোমরা এখন যাও, যে যেখানে যাচ্ছিলে যাও। এটা হলো ওদের বিদ্রোহের নমুনা। অভ্যুত্থান হয়েছিল, তারপরে সরকার পতনও হয়েছিল। আমি তখন ছিলাম না মোজাম্বিক থেকে চলে এসেছি। তো সরকার পতন হয়েছিল, এখন নতুন সরকার আছে ওদের। তো আফ্রিকান মানুষদের, মানে ইস্ট আফ্রিকান বা সাউদার্ন আফ্রিকান মানুষদের বিদ্রোহ করার নমুনা হচ্ছে গিয়ে শান্তিপূর্ণভাবে বিদ্রোহ, কোনো ভাঙচুর নেই, কোথাও কোনো মারামারি নেই, কোনো ধরনের ক্ষতি নেই, কারো কোনো ক্ষতি না করে তারা শুধু গান গেয়েই বিদ্রোহ করছে। এটা খুব আমার কাছে মানে মনে হয়েছে যে একটা ডিফারেন্ট টাইপ, এবং মানুষজন সেটা মেনেও নিচ্ছে। আমি যখন জাম্বিয়ায় ছিলাম তখন টানা 3 দিন 4 দিন ইলেকট্রিসিটি থাকতো না। তো আমি যার বাড়িতে হোস্ট ছিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে ওনাদের বাড়িতে ছিল, জেনারেটর ছিল, ইনভার্টার ছিল, সবই ছিল, কিন্তু যারা দরিদ্র তাদের তো এই ফ্যাসিলিটি নেই, তারা তো জেনারেটর এফোর্ড করতে পারবে না। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে মানুষজন কিছু বলে না, সরকার দিতে পারছে না। তো উনি বললেন যে দেখো, এটা না মানুষ মেনে নিয়েছে যে সরকার দিতে পারছে না, সরকারের ক্ষমতা নেই দেবার। এতই করাপ্টেড দেশ বা এতই দরিদ্র দেশ, হয়তো বা করাপ্টেড, কিছু কিছু দেশ করাপ্টেড না, কিন্তু দরিদ্র, যে সরকার দিতে পারছে না। আর দিতে পারছে না বলেই ওরাও এটা বুঝতে পারছে যে সরকারের ক্ষমতা নেই বা সাধ্যে নেই, সামর্থ্যে নেই, সেই জন্য ওরাও বিদ্রোহ করে না। ওরাও কোথাও গিয়ে অফিস ভেঙে দিয়ে চলে আসে না যে আচ্ছা ডেসা অফিস ভেঙে দিয়ে আসলাম, যেহেতু ওরা আমাকে ইলেকট্রিসিটি দিতে পারছে না। তো এই হলো আফ্রিকার মানুষ। একটু জিজ্ঞেস করতে পারি? জি বলুন। এখন আমরা কনভারসেশনে যেতে পারি, কোয়েশ্চেন এন্ড আনসার। আমি ইথিওপিয়ার সম্পর্কে একটু বুঝতে চাই যে ইথিওপিয়ার যে ট্রাইবাল জাতিগোষ্ঠী এবং যারা সশস্ত্র বিদ্রোহী, এরা মেইন স্ট্রিম থেকে ভৌগোলিকভাবে কতটা জায়গা নিয়ে আছে? রিলেটেড কোয়েশ্চেন হলো যে জনগোষ্ঠীর দিক থেকে তাদের পার্সেন্টেজ কত? এখন ভৌগোলিকভাবে ওনারা নর্থ ইথিওপিয়া জুড়ে আছেন। তারা মূল দেশের কত অংশ? মূল দেশের 5 ভাগের 1 ভাগ। আর জনগোষ্ঠী, এখন ইথিওপিয়ার জনগোষ্ঠী এক এক জায়গায় এক এক রকম। আপনি আফার অঞ্চলে যাবেন, দেখবেন বেশি জনগোষ্ঠী, আর নর্থ ইথিওপিয়ায় কম জনগোষ্ঠী। এটা বলা খুব মুশকিল, তবে আমি বলতে পারি যে টোটাল জনসংখ্যার ধরুন 15 ভাগের 1 ভাগ। বাট এমনি ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে সম্প্রতি তারা মানে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, এবং সেটা পৃথিবীর কয়েকটা দেশের মধ্যে ইথিওপিয়া একটা, এবং তারা যে নীল নদের উপর ড্যাম করেছে সেটা পৃথিবীর মানে উল্লেখযোগ্য ড্যামের একটা, যেটা অর্থায়ন
অত্যন্ত প্রচুর, যেটা নিয়ে হয়তো মিশরের সাথে তাদের বড় রকমের একটা সংঘাতের আশঙ্কা রয়েছে। কিভাবে হবে সংঘাত? ইজিপ্ট একদিকে, এরা একদিকে। না, নীল নদের উৎস মুখে তো এই বার্তা দিয়েছে ইথিওপিয়ার মধ্যে, তো এই বাঁধের কারণে তো নীল নদের পানি শুকিয়ে যাবে অনেকাংশে। তো তাতে বাঁধ দিলে এটা নিচের দিকে শুকাবে, ইজিপ্ট প্রথমে আসে, তারপর ইথিওপিয়া না, আসে। না, ভুল ধারণা। কারণ কি এটা একটু আমি বলি, এটা ওই নীল নদটা উল্টা দিক থেকে। এই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যায়। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ভূমধ্য আমি সাগর। বুঝতে পারছি। এই সাইড থেকে এই সাইডের ভূমধ্য কথা সাগর। বলছেন আপনি, মানে যেটা নীল নদের উৎস তো আসলে বেসিক্যালি ইউগান্ডায়। Lake Victoria। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিম্বাবুয়ে, উগান্ডার। ইউগান্ডায়, হ্যাঁ, ইউগান্ডায়। Uganda। জিম্বাবু লেক ভিক্টোরিয়া না, ওটা হচ্ছে ভিক্টোরিয়া, হ্যাঁ লেক ভিক্টোরিয়া, রাইট রাইট। ভিক্টোরিয়া ফলস আর একটা আছে, জিম্বাবুয়েতে আছে ভিক্টোরিয়া ফলস। আর আমরা না রাজনীতির সাইডটা বাদ দিলাম, আমি বলতে চাই যে এই যে বিদ্রোহী জনগোষ্ঠী, সুস্থ বিদ্রোহী জনগোষ্ঠী আবার না, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে মধ্যম আয়ের দেশ, জি জি, এটা কি আদ্দিস আবাবাকে দেখে সার্ভেটা নেওয়া হয়েছিল? এইটা আমি জানি। বাতির নিচে অন্ধকার, বাতির নিচে অন্ধকার। আমি আদ্দিস আবাবায় বুঝতে চেয়েছি আমি আপনার কাছ থেকে রাইট দূর থেকে জানি না। রাইট রাইট, হ্যাঁ। সেই সার্ভিসটা আমার ধারণা, মানে আমি একজন অর্থনীতিবিদ এটা নই World Bank-এর বা আমার 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 কোনো পড়াশোনাও নেই এই ক্ষেত্রে, কিন্তু আমার যে অবজারভেশন, আমি যেটা দেখেছি, আদ্দিস আবাবা হচ্ছে গিয়ে অন্যতম, ইথিওপিয়ার অন্যতম উন্নত শহর, মানে গুলোর মধ্যে। আফ্রিকার অন্যতম উন্নত শহরগুলোর মধ্যে একটা। আপনি আদ্দিস আবাবায় আর কাসাব্লাঙ্কার মধ্যে তেমন কোনো ডিফারেন্স পাবেন না। সব উঁচু উঁচু বিল্ডিং, সবাই ঝা চকচকে পোশাক পরা, এবং নর্থ ইথিওপিয়ার লোক যে তালি দেওয়া ছেঁড়া কাপড় পরে আছে বা একবেলা খাচ্ছে, সেটা আদ্দিস আবাবাকে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখন সেই সার্ভে যদি আদ্দিস আবাবাকে নিয়ে দেখেই করা হয়, তাহলে কোনো একটা সমস্যা আছে এই সার্ভেতে, আমি বলবো। ওই যে যেটা আপনি আগে বললেন যে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা থেকে জানি না। না ভাই কিছু বলতে চাচ্ছিলেন। আমি কি বলতে চাই, মাঝারি আমি জানি না, ইয়ে করেন। আমি জানি না এই ট্রিপে কিনা। আমি সবসময় তুমি যখন কয়েকদিন পর পর লিখো, আমি তোমার লেখার সঙ্গে যেতে থাকি, কারণ আমি হয়তো যেতে পারবো না, যে আমি সবসময় লিখি। এবং তুমি একটা রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম, আমি জানি না এই ট্রিপে কিনা, আমি ওটা স্ক্রিনশট দিয়ে রেখে, তবে এইটা একটা রাজার বাড়ি হতে পারে পৃথিবীর। হ্যাঁ, 2025 কুড়ে সালে। ঘর, কুড়ে হ্যাঁ, ঘর। অদ্ভুত লাগছে, মানে আমি ভাবলাম তুমি এই গল্পটা এখানে পড়বে, আমি জানি না কোন ট্রিপে, এই ট্রিপে হ্যাঁ, অথবা এটা আগে ট্রিপে। এই ট্রিপেই, মানে আমি তো সবগুলো ট্রিপের গল্পই করেছি। হ্যাঁ। হ্যাঁ, আমি তাহলে এখানে একটু বলে নেই একটু বড় যে অসাধারণ চৌরান্তে জানা দরকার। ইউগান্ডার, এটা রুয়ান্ডায় আমি যে ছবিটা তুলেছিলাম, যে বা এটা একটা পত্রিকাও লেখা দিয়েছিলাম আমি, পত্রিকাও ছাপিয়েছে, সেটা রুয়ান্ডার একটা রাজার বাড়ি, এবং সেটি প্রায় কয়েক হাজার বছরের পুরনো। সাধারণ মানুষের বাড়ি যেরকম হয় গ্রামে, কুড়ে ঘর, গোল চাল, চালটা কুড়ে ঘরের, মানে কোনো একটা, আমাদের দেশে তো ধানের খড় দিয়ে করা হয়, তো ওদের ওখানে আরেকটা শস্য আছে নাম সোরগাম, বা অন্য যেই শস্যগুলো বা জবের যেই খড়, সেই খড়টা দিয়ে চাল করা হয়েছে, এবং যার দেয়ালটা মাটি। সেটা একটি রাজার বাড়ি, এবং রাজা ওভাবেই থাকতেন, উনি ওভাবেই থেকে কত অভ্যস্ত। ছোট। হ্যাঁ, খুবই ছোট। প্রশ্ন ছিল যে আপনি বিচ্ছিন্নতাবাদী বলছেন, এটা আপনি কিসের ভিত্তিতে আমি ওনাদেরকে- বিদ্রোহী বলেছি, আমি বিচ্ছিন্নতাবাদী বলিনি। কয়েক জায়গায় বলছেন আপনি ভুল হয়ে গেছে। এটা কিসের ভিত্তিতে সরকার বলছেন? বলে। এবং আপনি বলছেন যে যে ওদের প্রভাব খুব বেশি জনগোষ্ঠীতে, এবং যদি প্রভাব থাকেই তাহলে তার কিভাবে একটা জনগোষ্ঠীর উপরে যদি প্রভাব থাকে তাহলে কিভাবে ওরা বিচ্ছিন্নতাবাদী হয়ে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী বলছে সরকার, আমি বলেছি বিদ্রোহী। একটা বিদ্রোহীও হ্যাঁ, বলছেন, এবং বিদ্রোহী। আপনি বলছেন যে তাদের যে সভ্যতার ভিত্তিতে এখানে ওই যে আমাদের ভারতবর্ষে যেরকম মাওবাদীদের যে কালচার ডেভেলপ করছে এই বিদ্রোহীদের দ্বারা, এই ধরনের তাদের প্রভাবের ভিত্তিতে এই কালচারটা ওইখানে ওই যে তাদের ভালো মানুষতা বা তাদের সততা এগুলো ডেভেলপ না না না, সততা, ভালো মানুষ, এটা বেসিক্যালি ওভারঅল আফ্রিকানদের ট্রেড। এটা আমি বলবো জেনেটিক্যালি এসছে হাজার বছর ধরে। এই যে সততা বা ধরুন সত্যবাদিতা বা ওদের যে লোভ নেই, এটা জেনেটিক্যালি ট্রেড আমি বলবো। মাওবাদীরা যেটা এখানে করেছে, এটার সাথে ওই দিকের কোনো মানে আপনি কোনো ধরনের কম্প্যারিজন করতে পারেন না, কারণ এরা সংগঠিত, মাওবাদীরা সংগঠিত,
শিক্ষিত, তারা শিখে পড়েছে, তারা বইপত্র পড়েছে। আর ফানক গোষ্ঠীর যেটা, ওরা কেউই শিক্ষিত নয়, খুব বেশি শিক্ষিত নয়, ওরা দরিদ্র। ওরা জাস্ট চায় শোষিত না হতে, ওরা চায় সমতা, যে আমরা ভালো থাকবো, খেয়ে পড়ে বাঁচবো। কারণ আমি যে দারিদ্র দেখেছি, সেটা আমি মনে করি যে ওরা যদি বিদ্রোহ করে একটা ভালো সরকার আনে, যারা ওদেরকে অন্তপক্ষে 3 বেলা খাবার নিশ্চয়তা দেয়, আমি ওদেরকে সাপোর্ট করব। যদি হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন দাদা। প্লিজ। সেটা হচ্ছে যে আমি একটা ব্যাপারে করি, আমি বস্তার খুব কাছ থেকে দেখেছি, মাওবাদীদেরও খুব কাছ থেকে দেখার সুযোগ করেছে, এখানে আলোচনা দরকার। ফলে তারাও কিন্তু প্রথম যে বিদ্রোহটা করেছে, অন্ধ্র থেকে যে মাওবাদীরা এসেছিলেন, তারা কিন্তু ওটাকে বস্তা থেকে ডিস্ট্রিক্ট জোন করেছে। তারা পালাতে পালাতে এসে বস্তার আশ্রয় দিয়েছিলেন, কিন্তু বস্তার কিন্তু প্রথম বিদ্রোহ করেছিল কিন্তু অসম্ভব গরিব ছিল বলে। হ্যাঁ, মানে তারপরে মানুষ বঞ্চিত হলেই তো বিদ্রোহ করে। অসম্ভব দরকার এর আগেও করেছে, এবং ওইখানে বস্তানের চরিত্রটা কিন্তু বা কালাহান্ডির যে এটা, সেটার সাথে আমার মেন স্ট্রিম ইন্ডিয়ার কোনো সম্পর্কই করে, যে আপনি ভালোই জানেন। না, আমি কম জানি আপনার। তারপরে কিন্তু সেইটা আলোচনায় আসে না অনেক সময়। কিন্তু যেভাবে আপনি যেমন আফ্রিকার ক্ষেত্রে বললেন, ওই মাওবাদীদের যেভাবে দেখানো হয়, সেটাও তো পুরোটা ঠিক নয়। সে আলোচনাটা অন্য সময় করার সুযোগ দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আমাদের ভারত উপমহাদেশের সাথে আফ্রিকার তুলনা না, এটা কোনো জানি। তুলনাই হয় না আসলে। আমি তো বলতেই পারবো। হ্যাঁ। পার্টিকুলার বস্তার রিজন আপনাকে বলা হচ্ছে না। হ্যাঁ ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি প্রথমেই আসলে ধন্যবাদ দিতে চাই আপনাকে, এত অভিজ্ঞতা এবং স্বচক্ষে দেখে আসা শুনে খুবই আসলে রোমাঞ্চকর, এবং আমরা চমৎকার একটা আলোচনা শুনলাম। আমি দুই একটা জায়গায় একটু আপনার সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। বিশেষ করে হচ্ছে আমি কয়েকবার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি, এবং কোন জায়গায় গিয়েছেন? আমি ইথিওপিয়াতে গিয়েছি। আপনার মতো এরকম ঘোরাঘুরি হয়নি। এক্সটেন্সিভলি ঘুরেননি? হ্যাঁ, সাউথ সুদানে আমি ঘুরেছি বেশ। কেনিয়ার বর্ডারে, আপনি যে বর্ডারের সাউথ সুদানের সাথে যে বর্ডারটা শেয়ার করে জানি তারা। না আপনি নাদাপালের কথা বলছিলেন কিনা। না না যেখান না না, থেকে এটা সাউথ ইথিওপিয়ার সুদান- বর্ডার। সাউথ সুদান কেনিয়ার বর্ডার আপনি যেটা বলছেন সেটা, হ্যাঁ, কেনিয়া, সাউথ সুদান, ইথিওপিয়া, তারা কো এক্সিস্ট করে। হ্যাঁ হ্যাঁ, সাউথ সুদান, নাদাপালটা এমন জায়গায় যেখানে সাউথ সুদান, ইথিওপিয়া, কেনিয়া মোটামুটি co-exist করে। তো ওই জায়গাটা আমি কয়েকটা বিষয় একটু আপনার সঙ্গে একটু এটা চেক করেও নিই। সেটা হচ্ছে প্রথমত কয়েকটা বিষয় আপনি বলছিলেন, যেমন প্রথমত আপনি ক্লিয়ার করেছেন যে ওদের সোসাইটিকে আমাদের অ্যাঙ্গেল থেকে আসলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমি বলবো, যেটা আপনি বলেছেন যে ওদের ভিতরে লোক অপরাধ বা ক্রাইমের যে প্রবণতা সেটা নাই বা খুবই কম, এই জায়গাটাও আমি বলবো না যে আমাদের মতো করে বোঝার সুযোগ নেই। যেমন আমি দেখেছি, আপনি যদি নাদাপালের দিকে যান বা ইস্টার্ন ইকুয়েটরিয়ার দিকে যান, সেখানে আমরা জানি ওই জায়গাটা গোল্ডের জন্য বেশ বেশ প্রসিদ্ধ, এবং 2017 সালে একটা ল তারা হচ্ছে পাশ করেছে, যার মাধ্যমে বিদেশি নাগরিকদের সেখান থেকে গোল্ড কেনা নিষিদ্ধ করা হয়েছে। কারণ এর আগে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান এবং অ্যারাবিয়ানরা গিয়ে সেখান থেকে হচ্ছে র গোল্ডগুলো নিয়ে আসতো। এখানে ঘটনাটা হচ্ছে, আমি আমার কিছু সহকর্মীদের সঙ্গে যাচ্ছিলাম, তারা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের। তো আমরা একটা পর্যায়ে নামলাম, আমার একজন নারী কলিগ নেমে মাটি দেখছিলেন। তো আমি তাকে প্রশ্ন করছিলাম যে তুমি কি দেখছো? বলতেছে এখানে যখন বৃষ্টি হয় তখন এই মাটিগুলা পাহাড় থেকে আসে, তো এটার ভিতরে অনেক হচ্ছে গোল্ড থাকে। এবং আমি সার্চ করে দেখলাম যে একজন সারাদিনে মোটামুটি 4-5 ঘন্টায় 30 গ্রাম মতো গোল্ড পায়। কিন্তু লোভের জায়গা থেকে যদি ব্যাখ্যা করেন, আপনি দেখবেন যে এই গোল্ড নিয়ে ওদের কোনো টেনশন নেই। আপনি এখানে $1 দিলেও ওরা দিয়ে দিবে আপনাকে, একদম মানে $2 দিলেও দিবে। কিন্তু লোভটা আমি ওখানে যেটা দেখেছি সেটা হচ্ছে, যেহেতু প্যাস্টোরালিস্ট সোসাইটি, ওদের সোশ্যাল স্ট্যাটাস ইজ ভেরি মাচ ডিফাইন্ড বাই দ্য ক্যাটেল। কতগুলা গরু আছে বা পশু আছে সেটা দিয়ে ডিফাইন হয়। ফলে আপনি ওকে একটা ক্যাটেলে ইয়া দিয়ে হয়তো অনেক কিছু করাতে পারবেন, সেটা আপনি যখন দেবেন, কিন্তু ও আপনার থেকে ছিনিয়ে নেবে না। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে লোভ, তো ছিনিয়ে নেওয়ার ব্যাপারটা তো লোভের সাথে জড়িত, তাই না? ছিনিয়ে নেওয়ার ব্যাপারটাকে আমি যেটা বলবো, এটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে যে সমস্ত মানুষগুলা, যে গোষ্ঠীগুলা একেবারে নিজেদের মতো করে আছে, তাদের ভিতরে এই জিনিসটা নাই। কিন্তু যারা আমাদের এই আধুনিক, মানে কোট অ্যান্ড কোট, যেটা আপনি সভ্য বলছিলেন, আমি অবশ্যই শব্দটা ব্যবহার করতে চাইনি, তো আমাদের আধুনিক মানুষের সংস্পর্শে যারা এসেছে,
তাদের মধ্যেই ছিনিয়ে নেওয়া, যেমন জুবাতে যদি আপনি দেখেন, সাউথ সুদানের কথা বলছি, সেখানে প্রচুর আপনি ব্যাগ এক হাতে করে নিয়ে যেতে পারবেন না, আপনাকে টান দিয়ে না, এই দুর্নাম দুটো দেশের আছে, সুদান এবং নাইজেরিয়ার। সাউথ সুদান, হ্যাঁ, সাউথ সুদান এবং নাইজেরিয়ার এই দুর্নাম আফ্রিকার মধ্যে দুটো দেশের আছে। এটা আবার ইথিওপিয়াতেও আছে, আদিসে। আদিস আবাবায় কিছু কিছু জায়গায় হয়, আচ্ছা। আমার অভিজ্ঞতা হয়নি। আমি আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি তো আসলে মাস অভিজ্ঞতা শেয়ার করতে পারবো না। আমি আজকে আমার অভিজ্ঞতা ব্যক্তিগত, আদিস আবাবায় আমি একা ঘুরেছি, এই জন্যই যে ওখানে আমার গাইডের মানে আমাকে যেটা বলা হয়েছিল যে আমার গাইড ছাড়া বের হওয়া নিষেধ, একমাত্র আদিস আবাবায় আমি গাইড ছাড়া ঘুরেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আফ্রিকা নিয়ে আমরা বলার সময় বা লেখালেখির সময় আসলেই অতিরঞ্জিত করে বলা হয়, কিন্তু ওদের সমাজের যে সৌন্দর্যটা সেটা ওখানে গেলেই বোঝা যায়। একদম গ্রামগঞ্জে গেলে অভাবী মানুষগুলাও যেভাবে সহযোগিতা করে। আচ্ছা, আমি আরেকটা অভিজ্ঞতা বলতে চাই। আপনি বলছিলেন যে পোভার্টি জিনিস, মানে দারিদ্র্যের এই দৃশ্যটা আমি কোথাও দেখেননি, এটা বলেছেন। এবং আমাকে যেটা টাচ করেছে, আমি আপনার হচ্ছে ইস্টার্ন ইকুয়েটোরিয়াতে তপস্যাদের মধ্যে নিয়েছিলাম। আমি যখন যাচ্ছি, ছোট ছোট নদীর ভিতর দিয়ে আমাদের ওই 4 হুইলার গাড়িগুলা খুব দ্রুত যাচ্ছে এবং আমরা একদম সমানে লাভ দিতে দিতে যাচ্ছি। তো আমি কোনো রাস্তা দেখছি না, আমি শুধু দেখছি জঙ্গল আর হচ্ছে সেমি ডেজার্ট এরিয়া। তো ও আবার বলছে এটা মশল, মানে এটা হাইওয়ে। তো যখন আমি কমিউনিটিতে কথা বলা শুরু করলাম, বেশ কিছুদিন ছিলাম, মিশলাম, আমি দেখলাম সেখানে মানুষ, আপনি তো একবেলা খাবারের কথা বলেছেন, আমাকে যে কাজ করছে সেটা হচ্ছে তারা পানি খায় একদিন পর একদিন। এবং এই যে হচ্ছে পানি সম্পদ যে কত গুরুত্বপূর্ণ, আমরা তো আমাদের গ্রামে পানি, গরমকালে পানি টিউবওয়েল থেকে চেপে খাই, খেতে খেতে আবার আর একবার ওই পানিটা ফেলে দিয়ে নিয়ে আসে, বলে যে পানি গরম হয়ে গেছে, ঠান্ডা পানি ফেলে নিয়ে আসে। আর ওইখানে একদিন পর, এবং তারা 15 থেকে 20 কিলোমিটার গড়ে। হ্যাঁ, আমি নিজেই দেখেছি সাউথ ইথিওপিয়ায়, ওমো ভ্যালিতে বা নর্থ ইথিওপিয়ায় একই দৃশ্য। বহু দূর দূরান্তে তারা যায় ওই জারিকান গুলো হাতে নিয়ে, মেয়েরা স্পেশালি, যে পানি আনতে যাচ্ছে, এবং সেই পানি তারা বহু মানে করে হিসাব করে খরচা করে, কারণ অত দূরে গিয়ে আনা খুব একটা কষ্টের ব্যাপার। দ্বন্দ্বের জায়গাতে আপনি যেটা বলছিলেন পারস্পরিক দ্বন্দ্ব, এই পারস্পরিক দ্বন্দ্বটা এটা হচ্ছে আপনার যে ইন্ডিজিনাস কমিউনিটি গ্রুপগুলি আছে, এই কমিউনিটি গ্রুপগুলোর ভিতরে রিসেন্টলি এই দ্বন্দ্বগুলো বেড়েছে, সেটাও এই ন্যাচারাল রিসোর্সকে কেন্দ্র করে। যেমন নাদাপাল বর্ডারের কথা যদি বলি, এই বর্ডারটা হচ্ছে এটা আপনি হয়তোবা সুদানে বলছেন, সুদানের কথা বলছেন আপনি। সুদান, কেনিয়া এবং উগান্ডার মানে ট্রান্স বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারি মানে আপনি যেটা একটু বলছেন বর্ডার এরিয়া, ওই জায়গাটা বর্ডার এরিয়া। এবং ওইখানে আপনার যেটা হচ্ছে, যেহেতু ন্যাচারাল রিসোর্সের উপরে তারা ডিপেন্ডেন্ট, তো ওরা হচ্ছে কি একটা গ্রুপ যদি পানির, যেমন ওরা হাফির বলে, মানে আমাদের লেকের মতো ছোট ছোট দিঘির মতো আর কি, ওগুলোকে হাফির বলে। তো এই হাফিরের নিয়ন্ত্রণ রাখা মানে ওর পশু ও নিজের খাবারের উপরে একটা নিশ্চয়তা তৈরি হওয়া। তো তারা আর্মস নিয়েই সেটা প্রোটেক্ট করার চেষ্টা করে এবং কন্ট্রোল রাখার চেষ্টা করে। আর্মস ওই কারণেই তারা রাখে, তবে আমি নিজেও দেখেছি। আর একটা গ্রুপ আবার তাদের সঙ্গে রাতের আধারে আক্রমণ করা, এটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের ভিতরে যেগুলা কাস্টমারি পারফরমেন্স ছিল, যেমন অ্যাডাল্টহুডের যে পরিচয় দেওয়াটা, আপনি একটা উদাহরণ দিলেন বিয়ের সময় যে গুগল জাম্পিং করা, আর একটা ছিল হচ্ছে তারা অন্য গ্রুপ থেকে ক্যাটেল চুরি করে বা ছিনিয়ে আনতো বিয়ের আগে, আনার পরে যখন কাছাকাছি তখন সবাই ড্যান্স করে তাকে পারফরম্যান্স করে তাকে ওয়েলকাম কোন ট্রাইবাল গ্রুপের? এটা নুয়ের এবং দিনকাদের মধ্যে আছে। আচ্ছা, তপস্যাদের মধ্যেও আছে কিছুটা, কিন্তু এটা হচ্ছে বৃহত্তর পরিবেশে না, হয়তো বা একটা দুটো ট্রাইবের মধ্যে আছে। আপনার সঙ্গে এটা আমি যোগ করছি যে এইটা তখন দুই গ্রুপের মুরব্বীরা বসে একটা সুরাহা করা হতো, হয়তোবা তাকে ক্ষতিপূরণ দেওয়া হতো অন্য গ্রুপে, বা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে মিটমাট করে নিত। কিন্তু এটা তার যে পৌরুষ সেটা প্রমাণের একটা মাধ্যম ছিল, কাস্টমারি সবাই এটা রিকগনাইজ করত। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, যেহেতু তাদের ভিতরে আর্ম চলে গিয়েছে, গ্রুপ কনফ্লিক্ট বেড়ে গিয়েছে, এটা এখন ক্রাইমের পর্যায়ে। আর্মস কোথায় আছে আমি যেটা দেখেছি, আপনি হয়তো বা জায়গাটায় থেকেছেন, আমি একজন ট্রাভেলার হিসেবে দেখেছি, সো আপনার দেখা আর আমার দেখার মধ্যে বেশ খানিকটা পার্থক্য থাকবে। হ্যাঁ, আর আর্মস কোথায় আছে আমি যেটা নোটিস করেছি, বর্ডার এরিয়ায় আছে।
এমনি বর্ডার এরিয়া ছাড়া যদি আমি এই দিকটায় আসি, ধরুন একজন সাধারণ জনগোষ্ঠী যেখানে, সেখানে আর্মস নেই। আমি নোটিস করেছি বর্ডার এরিয়া, কেনিয়া, সুদান, ওই বর্ডার এরিয়াটায়। এবং আমি যখন এরিথ্রিয়া বর্ডারে গেছি, সেখানে আমি কারো হাতে আর্মস দেখি। আবার যদি সাউথ সুদানের এক্সাম্পলটা পার্টিকুলারলি নিই, সাউথ সুদানের ভিতরেও রাইট, আমি পলিটিক্স আর এই ব্যাপারগুলো অ্যাভয়েড করতে চাই। আপনি শেষ করেন। আমার প্রশ্ন দুটো ছোট করে, আপনার দৃষ্টিতে এই ওদের দারিদ্রতার কারণটা কি? ছোট করে বলুন, কারণ অন্যদেরকে সুযোগ দিতে হবে। আরেকটা প্রশ্ন হলো যে এই যে আপনি বললেন যে যৌতুক প্রথা, তো যার যৌতুক দেওয়ার, যে পুরুষের যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, তাহলে কি তার বিয়ে হয় না? বিশ্বের যে জায়গায় বিয়ের চর্চা আছে, এই দুইটা সংক্ষেপে বলুন। আচ্ছা, আপনি শেষ করে তারপরে ওনাকে দিই। আচ্ছা, এই দুটো কোয়েশ্চেনের আনসার দিয়ে দিই, কারণ আমি কনফিউজ হয়ে ও, আচ্ছা, আচ্ছা, যাব। হ্যাঁ। কারণ দুটো কোয়েশ্চেন, প্রথম হচ্ছে গিয়ে ওদের সম্পদ নেই কেন, দারিদ্র কেন তারা? আপনার দৃষ্টি তারা ওই যে জেনেটিক্যালি হাজার হাজার বছর ধরে তাদের যে আচরণ, সেটা হচ্ছে কি আমি আজকে 100 টাকা ইনকাম করে 100 টাকা শেষ করে ফেলবো, আমার কোনো জমা থাকবে না, আমার কোনো সম্পদ বৃদ্ধি থাকবে না। এবং এটা সোশ্যালি ওরা এটা প্র্যাকটিস করেছে। ওরা যেটা 100 টাকা ইনকাম করলো, খেয়ে শেষ। এবং এই কারণেই। আর দারিদ্র আরেকটা অবশ্যই কারণ আছে, পলিটিক্যাল। এবং এটা এই মুহূর্তে আমরা আলোচনা না করলে আমার মনে হয় ভালো হয়। দারিদ্র সেখানে যেখানে পলিটিক্স আছে, যৌতুক, হ্যাঁ, প্রত্যেকটা ট্রাইবেরই প্রত্যেকেরই নিজস্ব পশু থাকে। আমার যৌতুক দেওয়ার যদি সামর্থ্য হয় 5টা ছাগল, 2টো গরু, আমি সেটা দিয়ে বিয়ে করব। সবারই আছে নিজস্ব, সবারই আছে ট্রাইবাল, কেউ পশুহীন না। ভাই কি বলছিলেন? আচ্ছা, হচ্ছে যে আমাদের এখানে আলোচনা করতেছি, এখানে অনেক কিছু আছে, হয়তো বা চায়নার কোনো প্রোডাক্ট থাকতে পারে আমাদের। তো আফ্রিকাতে হচ্ছে চাইনিজ বিজনেস, চাইনিজ মার্কেটটা ওখানে কি পরিমাণ প্রভাব, এবং ভারতের যে সংস্কৃতি, বলিউডের যে সিনেমা বা গান, কালচারাল যে ইনফ্লুয়েন্সটা, সেখানে আফ্রিকা পর্যন্ত, আফ্রিকা কান্ট্রিতে তাদের বিজনেস এবং হচ্ছে কালচার এটা রিচ করতে পারছে কিনা ইন্ডিয়ানরা। এবং চায়নারা কি হচ্ছে যে আফ্রিকার যে মার্কেটটা বলা হয় যে আফ্রিকাকে বলা হয় চায়না বলা হয়, সেখানে তাদের আসলে ইনফ্লুয়েন্স কেমন মার্কেট? চায়নার প্রোডাক্ট আর ভারতের নাচ গান, সিনেমা পৃথিবীর কোথায় নাই বলেন আপনি আমাকে? চাইনিজ প্রোডাক্ট আছে, চাইনিজরা আছে ওখানে বহু বছর ধরে। চায়নার আলাদা আলাদা মার্কেট আছে, যে এরকম করে বলা যায় যে ওই যে চাইনিজ মার্কেট, মানে আস্ত একটা মার্কেটে চাইনিজরাই চালায়, চাইনিজ দোকান। হ্যাঁ, চায়না টাউনের মতোই, মানে অত বৃহত্তর পরিসরে না, যেগুলো হচ্ছে অন্যান্য দেশে সাজানো গুছানো আছে। আর ভারতের নাচ গানের কথা বলছেন, বলিউড সিনেমা বলছেন, কোথায় নেই? আমেরিকায় আছে, আরব আমিরাতে আছে। আমি ভিয়েতনামে গিয়ে দেখেছি যে ইন্ডিয়ান সিরিয়াল ভিয়েতনামিজ ভাষায় ডাবিং করে সিরিয়ালগুলো ভিয়েতনামিজ মহিলারা দেখছে। তো ভারতের সিরিয়াল, ভারতের নাচ গান কোথায় নেই আপনি আমাকে বলেন? আর ভারতের আরো একটা ব্যাপার আছে, আফ্রিকায় প্রায় 200 বছর ধরে ভারতীয়রা পায়োনিয়ার বিজনেসম্যান, যেটাকে বলে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, সেটা ভারতীয়রা। আপনি যে কোনো দেশে যান, ইথিওপিয়া এখন ভারতীয়রা গুটিয়ে নিয়েছে রাজনৈতিক অবস্থানের জন্য, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, ইউগান্ডা, বা আপনি বতসোয়ানা, সাউথ আফ্রিকা, এগুলোতে পায়োনিয়ার, বিজনেসে পায়োনিয়ার দুটোই জাতি, আফ্রিকান কিন্তু নয়। প্রথম ব্রিটিশ, দ্বিতীয় হচ্ছে গিয়ে ইন্ডিয়ানরা ওখানে ভীষণ ভীষণ পয়সাওয়ালা। ওরা নিজেদের আলাদা স্টেটাসই তৈরি করে নিয়েছেন। ব্যাপারে ছোট্ট একটা জিনিস, আপনার কোনো লেখা বই আছে নাকি যেটা বাইরে আছে? আমার বইগুলো বাইরে ডিসপ্লেতে আছে। আমি কি কোনো কন্ট্যাক্ট নাম্বার নিতে পারি? হ্যাঁ, এটা শেষ করে সালমান প্লিজ। বলছিল যে আমাদের একটা বিশেষ জেলার লোক পৃথিবীর সব জায়গায় আছে, ভারতীয় বললেন না, সে কেনিয়ার একটা জঙ্গলে গেছিল, গিয়ে দেখে ওই জায়গায় চায়ের দোকান। মোজাম্বিকে একটা গ্রামে আশেপাশে কিচ্ছু নেই,
ওখানে আমাদের বাংলাদেশি চিটংয়ে ভাই একজন আছেন, উনি ওখানে মুদি দোকান খুলে বসে আছেন। প্লিজ। উনি 10 বছর ধরে মোজাম্বিকে আছেন। জি জি প্লিজ। আমরা সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো নর্মালি তো আপনি যে এই দৃষ্টিকোণ থেকে আলোচনা করলেন, মানে মাইকটা দাও যে আরো সাউন্ড কমে গেল। ওকে, আমি অনেক বাদেই বলি। তো আপনি যে আলোচনাগুলো করলেন ওটা তো আমরা শুনলাম বা দেখলাম, বুঝলাম। তো এই আলোচনাগুলো নৃতাত্ত্বিক পার্সপেক্টিভ বা এই জায়গাগুলোতে আলোচনা হয়েছে। যদি আমি পলিটিক্যাল, আমরা পলিটিক্স ধর্ম নিয়ে এখানে আলোচনা করব না, বিষয় না। কথা হলো যে আপনি বলছেন কোনো অপরাধ প্রবণতা কম, কিন্তু আবার আমরা যদি ইউএস এর যে লিটারেচার গুলো দেখি, দেখা যাচ্ছে এই কমিউনিটি গুলোর অপরাধ বেশি হওয়ার কারণগুলো কি, আমরা বেশ কিছু প্রুভেন ডেটা আছে যে ওখানে আবার যাচ্ছে তারা আবার ওই টাইপের কারণ হয়ে যাচ্ছে। মানে যেহেতু বলতেছে এই কমিউনিটিগুলোর কিছু অপরাধ প্রবণতা কি হয়েছে, মানে বেশ কিছু স্টাডি গবেষণা ফাইন্ডিংস বলতেছে। তো এখানে একরকম চিত্র দেখতেছি, আবার ওখানে একরকম চিত্র দেখতেছি, এই একটা বিষয়। আর ভাইয়ের সাথে আমি অ্যাক্ট করবো যে পরাশক্তিগুলো আসলে সব জায়গায় আছে। আফ্রিকাতে পরাশক্তিগুলোর প্রভাবগুলোর মেইন কারণ হলো আফ্রিকান রিসোর্স বেশি, অনেক মিনারেল রিসোর্সে। তো এই পরাশক্তিগুলোর যেহেতু ইনভলভমেন্ট ওখানে বেশি, চায়না ইমার্জিং পরাশক্তি, ইউএস এর একটা ইনভলভমেন্ট আছে, ফ্রেন্স তো অনেক আগে থেকে তার আছে। এদের প্রভাবগুলো আসলে কেমন? আপনি যে এক্সপেরিয়েন্সটা দেখলাম সেটা হলো নৃতাত্ত্বিক ট্রাইব গোষ্ঠী। আমি ওইদিকে যেতে চাচ্ছি। আমি মেইনল্যান্ড বা মোটামুটি অন্য অঞ্চলগুলোতে আমার কোশ্চেন হলো তাহলে এই পরাশক্তিগুলোর প্রভাব কেমন, এবং আর একটা হলো ডিফারেন্স অ্যাটিটিউড আমরা দেখতেছি ইউরোপে বা ইউএসএ তে, এক ধরনের কমিউনিটি, এক ধরনের এই দুটো তো কোশ্চেন আপনি, তাই না? ফাইন। অ্যাটিটিউডের কথা বলি। হেগেল কি বলেছিলেন? আমাদের দার্শনিক হেগেল, উনি কিন্তু ভয়াবহ আফ্রিকান বিদ্বেষী ছিলেন। ওনার লেখায় শুধু হেগেলই নয়, আরো অনেক ইউরোপিয়ান দার্শনিক আছেন যারা সেই ধরুন 16 শতক বা 17 শতক থেকে অ্যান্টি আফ্রিকান সেন্টিমেন্ট ধারণ করেন। এটাকে বইয়ের ভাষায় বলা হয় অ্যান্টি আফ্রিকান সেন্টিমেন্ট। এটি হেগেল তো বিখ্যাত ছিলেন। তো উনি যেরকম করে আফ্রিকানদের অসভ্য, বর্বর, নরখাদক, সভ্যতার দিকে তারা আসতে চায় না, সেরকম অনেক দার্শনিক আছেন হেগেলের পথ ধরে বিভিন্নভাবে আফ্রিকানদেরকে এভাবে পোর্ট্রেট করেছে। চার্লস ডিকেন্স তার একটি নভেলে ভয়াবহভাবে আফ্রিকান বিদ্বেষ দেখিয়েছেন। চার্লস ডিকেন্সের সাথে সাথে অন্যান্য অনেক ইউরোপিয়ান লেখক আছেন যারা এই বিদ্বেষ দেখান। এখন রেসিজম যেটাকে বলা হয়, রেসিজম কিন্তু আমাদের দেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। আর প্রথমে তো আপনারা জানেনই যে ব্রিটিশরা বা সাদা চামড়ার যারা, তারা রেসিজম শুরু করেছিল। তো ওরা রেসিজম থেকে উদ্বুদ্ধ হয়ে এরকম এক ধরনের বিদ্বেষ সৃষ্টি করেছে এবং ছড়িয়েছে। ওরা যেটা দেখাচ্ছে, আমি আমেরিকায় গিয়ে তো কোনো আফ্রিকানের কাছ থেকে কখনো অবহেলার কথা শুনিনি। আমি খুব ভালো ব্যবহার পেয়েছি, আমি বলবো আমেরিকায়। আমি আফ্রিকান যারা কালো চামড়ার, এটা এমন নয় তারা তো এখন আমেরিকান, তারা তো আর আফ্রিকান বলা যায় না, তারা আমেরিকান, কিন্তু তাদের ব্যবহার আমার মনে হয়েছিল খুব ফ্রেন্ডলি। কিন্তু আমেরিকানরা বলেছে আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, এরকম তাদের অ্যাটিটিউড। কিন্তু আফ্রিকানদের অ্যাটিটিউড গড়পড়তায় আমার কাছে মনে হচ্ছে খুব ফ্রেন্ডলি। একটা কোশ্চেন, হ্যাঁ, রিসোর্স আছে, রিসোর্স কে উত্তোলন করতে হবে। তো যেমন বতসোয়ানায় সবচেয়ে বেশি আছে ডায়মন্ড, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ডায়মন্ড আছে বতসোয়ানায়। তো বতসোয়ানার ডায়মন্ড কি বতসোয়ানা, আপনি এখন গুগল করবেন না, পরে গুগল করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি এই ধরনের কোয়েশ্চেন আনসারে গুগল হচ্ছে গিয়ে তাদের বেস্ট ফ্রেন্ড। কিন্তু বতসোয়ানায় যেটা আছে বা জাম্বিয়ায় যা আছে বা অন্যান্য দেশে যা আছে, এগুলো উত্তোলন করার মতো লোকবল, ইনফ্রাস্ট্রাকচার এবং সায়েন্স আফ্রিকায় নেই। এগুলোর জন্য তাদের ইউরোপ বা আমেরিকার উপরে ডিপেন্ড করতেই হবে। এবং সেই যে ইউরোপিয়ান যে, এটা তো কলোনি ছিল না, ছিল প্রোটেক্টরেট, মানে রাজ্য ছিল। তো ওরা যখন চলে গেছে, ওরা এই জিনিসগুলোকে সেট আপ করে দিয়ে গেছে। সেটা ব্রিটিশ বলুন, ফ্রেঞ্চ বলুন, পর্তুগিজ বলুন, ওরাই সেট আপটা করে দিয়ে গেছে যে ব্যবসা বাণিজ্য
এবং এই যে মাইনিং উত্তোলন করার জন্য তাদের যে খনিজ সম্পদ আছে এটার জন্য আমাদের কাছে ওদের আসতে হবে, আমাদের সহায়তায় নিতে হবে, কারণ আমাদের কাছে প্রযুক্তি আছে। সো এই যে উত্তোলনের ব্যাপারটা আফ্রিকায় অনেক আছে, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হয়তোবা ওই দেশটি হয় আমেরিকা নয় ইউরোপের কোনো একটা দেশ এখানে সম্মতি দিচ্ছে না, বা সেটা সে অলরেডি বুক করে রেখেছে যে ওরাই ওটা উত্তোলন করবে এবং ওরাই ওটার বাণিজ্যিকরণ করবে। ইকবাল ভাই, আরবরা পাচ্ছে, আরবরাই মানে এই জায়গাগুলো মানে অয়েলগুলো এক্সট্রাক্ট করতে পারছে। অয়েল তো খুব বেশি নেই, মিডল Minerals ইস্টের কথা, গালফের কথা, ওরা পারতেছে, আর এইদিকে আফ্রিকার আবার ফেল হচ্ছে। এর কারণ কি হতে পারবে? শেষ আমার কোনো কোশ্চেন নেই এটা। মানে গালফ কান্ট্রিগুলোতে তারা অয়েল রিসোর্স ইউজ করে কিন্তু তা ক্যাপিটালাইজ কারণ তাদের করতেছে। স্ট্রং হোল্ড আছে, তারা নিজেরা হোল্ড করে রাখতে পেরেছে। আফ্রিকানরা একটু কেয়ারলেস, অজ্ঞ, ওরা এগুলোকে হোল্ড করতে পারছে না। জলদস্যুতার দিক থেকে কিন্তু হচ্ছে আপনার মানে সবচেয়ে ভয়ঙ্কর কান্ট্রিগুলো কিন্তু আফ্রিকা। পর্তুগিজ সবচেয়ে বড় আমি বলবো যে সোমালিয়া, নাইজেরিয়া, না, সংখ্যাটা খুবই অল্প। হ্যাঁ, সোমালিয়া নাইজেরিয়া আপনাকে কি ক্ষতি করেছে? আপনার পর্তুগিজরা এটা শুরু করেছে। এবার ইকবাল ভাই, আচ্ছা, জি না উনি করবেন। জি এটা শেষ করুন। প্রশ্নটা হচ্ছে যে এই আপনার যে দীর্ঘ ভ্রমণের কথা বললেন, এটা কি ব্যক্তিগত নাকি প্রফেশনাল? যেটা হচ্ছে যে কাজের পার্ট হিসেবে Best question. কারণ হচ্ছে আমি ঘুরতে দেখতে আসছি। জি ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত, কোনো ধরনের স্পন্সরশিপ ছাড়া নিজের ব্যক্তিগত ইনকামে, নিজের ব্যক্তিগত উৎসাহে IPR এ খরচ করা। আমি লিখি মাঝে মাঝে। আরেকটা প্রশ্ন, নো ভিডিওতে আমি যাই না। ভিডিওতে অনেক ধরনের নাচ গান করা লাগে, সেগুলো আমি পারি না এবং আমি করবো না কখনো। আচ্ছা, আরেকটা প্রশ্নটা হচ্ছে যে আমি ওই যে একটা ডকুমেন্টারিতে দেখছিলাম, সেটা হচ্ছে যে ইথিওপিয়াতে কিছু সিক্রেট আপনার ওই গির্জা চার্চ আছে, যেখানে বলা হচ্ছিল যে এখানে বাইবেলের কিছু পাণ্ডুলিপি